আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা চমৎকার ক্লাসে। একটা ওয়ান শট ক্লাস, ওয়ান শট এমসিকিউ ক্লাস। মোলের ধারণা ও রাসায়নিক গণনার উপরে একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস নিব, যেখানে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাছাই করা 50টা এমসিকিউ সলভ করাবো। এই 50টা এমসিকিউ এর মাধ্যমে তোমার এই চ্যাপ্টারে যত ধরনের এমসিকিউ আসতে পারে সব কিছু ধারণা চলে আসবে, প্রত্যেকটা টপিক কভার হয়ে যাবে এবং এইটা প্র্যাকটিস করলেই তোমার আর কিচ্ছু বাদবে না। তুমি এই চ্যাপ্টার থেকে যত এমসিকিউ পরীক্ষায় আসবে সব পারবা। সো তোমার এখানে কাজ হচ্ছে আমার সাথে সাথে প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস করা। এই ক্লাসের ক্লাস নোট লিঙ্ক আমি তোমাদেরকে আলাদা করে দিয়ে দিব। সো তুমি ওই ক্লাসের ক্লাস নোট দেখেও প্র্যাকটিস করতে পারো। আর আমি টোটাল এই এমসিকিউ ক্লাস জুড়ে যত টেকনিক তোমাকে শেখাবো, ইচ অ্যান্ড এভরি টেকনিক তুমি আমার সাথে প্র্যাকটিস করবা। আর এই ক্লাসগুলা যদি তোমার ভালো লেগে থাকে, তুমি ফিল করো যে এই ক্লাসগুলা দেখে তোমার উপকৃত হচ্ছে, তুমি উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই তোমার অন্তত 5 জন ফ্রেন্ডকে মাস্ট জানাবা। আর তোমার সমস্ত গ্রুপ, ফ্রেন্ড সার্কেলের গ্রুপ যেগুলো আছে ওগুলাতে শেয়ার করে বলবা যে আমাদের আইটিএস একাডেমিতে জয়েন করো। আমাদের আইটিএস একাডেমি আমরা একসাথে অনেক বড় তৈরি করব, তোমাদের সাথে ফ্রিতে সমস্ত ক্লাস নিয়ে নিব। সো চলো আমরা দেরি না করে আজকে কেমিস্ট্রির ম্যাথের একটা জগতে চলে যাই, কেমিস্ট্রির ম্যাথের ম্যাজিকগুলো শিখে ফেলি। কেমিস্ট্রিতে যখন তুমি কেমিস্ট্রির ক্যালকুলেশন করবা তখন তুমি অন্য লেভেলে একটা ফিল পাবা। আমি যখন কেমিস্ট্রি প্রথম ভালোবাসা শুরু করি, মানে আমার কেমিস্ট্রি যখন অনেক ভালো লাগা শুরু হয়, তখন প্রথমে না বিক্রিয়া আমার অত ভালো লাগতো না, কিন্তু বিক্রিয়া ব্যবহার করে যে ম্যাথগুলা সলভ করতাম, কেমিস্ট্রির ম্যাথগুলো আমার খুব ভালো লাগতো। তো এই জায়গা থেকে আমার কিন্তু কেমিস্ট্রির প্রতি ভালো লাগা শুরু। সো তুমি যদি কেমিস্ট্রি ভয় পাও, এই ম্যাথগুলো একবার শিখে গেলে দেখবা তোমারও ওই লেভেলের ভালো লাগা তৈরি হয়ে যাবে। সো চলো আর দেরি না করে আমরা শুরু করি। মোলের ধারণা ও রাসায়নিক গণনায় আমরা ওয়ান শট এমসিকিউতে প্রথমেই দেখো একটা খুব কমন এমসিকিউ দেখবো, যেটা আমরা আমাদের হচ্ছে ওয়ান শট বেসিক ক্লাসে বা রিভিশন ক্লাসেও সুন্দর মতো শিখিয়েছিলাম। প্রথম যেই কোশ্চেনটা ভালো করে খেয়াল করলে দেখবা কি বলছে, যে অ্যাভোগাড্রো সংখ্যা যেটা আছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, মানে আমাদের যে অ্যাভোগাড্রো সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো, সেটার মান কত। তা আমরা ম্যাথের ভিতরে নাম্বার অফ অ্যাভোগাড্রো এন দিয়ে প্রকাশ করি এবং এটার মান আমরা জানি 6.023 ইন্টু 10⁻23 এত টি, এবং এটা জানি আমরা অণু, পরমাণু, আয়ন সবগুলোর ক্ষেত্রেই এই সংখ্যাটা 1 মোলের জন্য হয়। 1 মোলের জন্য অণু, পরমাণু বা আয়ন সংখ্যাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলি। তাহলে এই সংখ্যাটা কোথায় আছে খেয়াল করো, 6.023 ইন্টু 10⁻23 অপশন সি তে আছে। সো সি ইজ দা কারেক্ট অ্যান্সার। কোনটা কারেক্ট অ্যান্সার? সি ইজ দা কারেক্ট অ্যান্সার। সো এটা কি? এটা হচ্ছে একটা মুখস্থ ইনফরমেশন যেটা এমসিকিউতে আসবে। তো এইটা তুমি কোনোভাবেই মুখস্থ না করে কিন্তু এই চ্যাপ্টারটা পার করতে পারবা না। ওকে, তাহলে এটাই আমাদের সি নাম্বার কারেক্ট অ্যান্সার। পরে আসো, পরে বলছে 1 মোল পানির, খেয়াল করো, 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত? খুবই ইম্পর্টেন্ট আরেকটি কোশ্চেন। আমার কাছে 1 মোল পানি আছে, 1 মোল পানি মানে H2O। এই 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা, মানে এর ভিতরে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে। দেখো 1 মোল পানিতে আমার হাইড্রোজেন পরমাণু কিন্তু 2টা, তাই না? 1 মোল পানিতে হাইড্রোজেন পরমাণু হচ্ছে 2টা। এখন যখন আমার 1 মোল পানিতে বলছে হাইড্রোজেন পরমাণু সংখ্যা বের করতে বলছে, সো খেয়াল করো 1 মোল বলছে, তাই না? বাট আমি যদি এখানে একটু চিন্তা করি, একটা পরমাণুতে, মানে একটা অণুতে, খেয়াল করো একটা অণুতে হাইড্রোজেন পরমাণু কিন্তু 2টা। এটা কিন্তু পানির একটা অণু, এটা কি পানির একটি অণু। ভালো করে খেয়াল করবে, এটা পানির একটি অণু। আমার বলছে 1 মোল। যখনই মোল বলবে ভাইয়া, মোল বললে আমাদের ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড বাই na। এখান থেকে যদি আমি সংখ্যা বের করতে চাই, তাহলে মোল, খেয়াল করো, n মোল ইন্টু na। এখন আমার কয় মোলের কথা বলছে ভাইয়া? 1 মোলের কথা বলছে। এখানে খেয়াল করো অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 ইন্টু 10⁻23 এত টি, তাই না? এখন দেখো এইটা হচ্ছে 1 মোলের জন্য সংখ্যা কত সেটা কি? সেটা হচ্ছে আমার আসলে পানির সংখ্যা। কেন? কারণ আমরা আগেই বলছিলাম অণু থেকে অণু পাওয়া যায়, পরমাণু থেকে পরমাণু পাওয়া যায়, আয়ন থেকে আয়ন পাওয়া যায়। যেহেতু আমরা পানির অণু নিছি, পানির অণু থেকে পানির অণু সংখ্যাই পাচ্ছি।
তাই না? আমরা পানি নিয়ে ক্যালকুলেশন শুরু করছি, জন্য পানির সংখ্যায় পাচ্ছি। এখন পানির একটি অণুর ভিতরে 2টা হাইড্রোজেন পরমাণু আছে, আমার এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা চাইছে, তাহলে এখন আমি এর সাথে 2 দিয়ে যদি গুণ করি তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পাবো 6.023 ইন্টু 10⁻23। এর সাথে 2 দিয়ে গুণ করতে হবে। সো এর সাথে 2 দিয়ে গুণ করলে খেয়াল করো আমার রেজাল্ট কিন্তু এইটা আসে। ক্যালকুলেটারে বসালে দেখবা রেজাল্ট এটা আসে। সো এখান থেকে আমরা আনসার পাচ্ছি কোনটা? আনসার পাচ্ছি হচ্ছে ডি নাম্বারটা। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটাও বোর্ড কোশ্চেন। পরে দেখো আরেকটা বোর্ড কোশ্চেন বলছে আমাদের 27 গ্রাম, খেয়াল করো, বলছে 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান, কত মোল পানি বিদ্যমান। 27 গ্রাম পানিতে কত মোল, তাহলে এটা আমাদের ভর দেয়া আছে, তাই না? আমরা জানি ভর দেয়া থাকলে মোল n ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m। W হচ্ছে যেই ভর দেয়া থাকবে, যেই ভর দেয়া থাকবে কত গ্রাম দেয়া আছে? 27 গ্রাম। m কি ভাইয়া? m হচ্ছে আমার আণবিক ভর। কার আণবিক ভর ভাইয়া? পানির আণবিক ভর। পানির আণবিক ভর কত? অক্সিজেনের জন্য 8 16 আর হাইড্রোজেনের 2 মানে 18। তাহলে দেখো এই 18 ডিভাইডেড বাই 2 এটা ক্যালকুলেশন করলে কত আসবে? আমাদের ক্যালকুলেটর নিতে হবে, একটা ক্যালকুলেটর নিয়ে সেখান থেকে সলভ করতে হবে। আমাকে একটা ক্যালকুলেটর দিও তো। ক্যালকুলেটর নিয়ে এটা ক্যালকুলেশন করলে দেখো আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 1.5। কত আসবে ভাইয়া? 1.5। সো 1.5 এইটা হচ্ছে আমাদের এখানকার ভ্যালু। কত? তুমি ক্যালকুলেটরে জাস্ট বসাবা 27 ডিভাইডেড বাই 18। 27 ডিভাইডেড বাই 18 বসালে দেখো 1.5 আসতেছে। সো আমরা এখান থেকে কারেক্ট আনসার 1.5 দাগাতে পারবো। ওকে, দেখো 1.5 আসতেছে। পরে বলছে দেখো পরের কোশ্চেন, অক্সিজেনের 0.5 মোল সমান কত গ্রাম? কত গ্রাম এটা জিজ্ঞেস করছে। 0.5 মোলে কত গ্রাম? অক্সিজেনের ক্ষেত্রে 0.5 মোল। এখন আমরা জানি ভাইয়া মোল n ইকুয়ালস টু w ডিভাইডেড বাই m। এখানে আমার মোলের কথা বলছে এজন্য আমি n নিছি। এখানে আমার কত গ্রাম ভরের কথা বলছে এজন্য w ডিভাইডেড বাই m বলছি। কত গ্রাম মানে একটা ভর জিজ্ঞেস করছে, তাহলে জিজ্ঞেস যেই ভর করবে বা যেই ভর দেয়া থাকবে তার ভ্যালু হচ্ছে w। তাহলে w ইকুয়ালস টু n ইনটু m, এইটা আমরা নিলাম। এখন n মানে মোল কত বলতো? 0.5। m মানে কোনটা বলতো ভাইয়া? m মানে হচ্ছে আমার অক্সিজেনের আণবিক ভর। কার ভাইয়া? অক্সিজেন। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে অক্সিজেন 8 16 কয়টা? 2টা অক্সিজেন। সো এখানে আসবে আমার রেজাল্ট 32। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা 32 পাবো। সো এখানে দেখো 0.5 ইন্টু 32 মানে আমার রেজাল্ট আলটিমেটলি 16 গ্রাম আসতেছে। সো এখান থেকে আমরা বি নাম্বার পাই কারেক্ট আনসার। বি নাম্বার মানে হচ্ছে 16 গ্রাম। তো 16 গ্রাম ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট 16 গ্রাম পাচ্ছি। ক্লিয়ার কিনা বলো তো? এটা আশা করি একদম A to Z ক্লিয়ার করতে পারছো। ওকে, গ্রেট। এবার আসো পরেরটা দেখি আমরা। পরে বলছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2। এখানে মোট অণু সংখ্যা কতটি, মানে টোটাল এখানে কতগুলো অণু আছে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেয়া আছে কি? ভর। ভর দেয়া থাকলে ভাইয়া W বাই M। আর এখানে আমার চাইছে কি? সংখ্যা। আমরা জানি সংখ্যা দেয়া থাকলে ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড বাই n এ। এখন আমার এখান থেকে সংখ্যা বের করা লাগবে, মানে n এর ভ্যালু বের করা লাগবে। n ইকুয়ালস টু na ইনটু w ডিভাইডেড বাই m। তাহলে na এটার ভ্যালু কত ভাইয়া? 6.023 ইনটু 10⁻23। w এর ভ্যালু কত দেয়া আছে ভাইয়া? 44 গ্রাম। 44 গ্রাম বসালাম। এবার বলো তো ভাইয়া কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত শিখাইছিলাম? ভাই এটা 44 গ্রাম হয়। এটা 44 গ্রাম হয় কিভাবে? কার্বন 6 12 অক্সিজেন 8 16 গুণ 2 টোটাল মিলে ক্যালকুলেশন করলে 44। সো এখানে আমরা রেজাল্ট 44 পাই। 44 44 কেটে যায়, কেটে যায় দেখো 1 মোল 1 মোলই থাকে। তার মানে আমরা ডি নাম্বারের যে অণু সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার সেটাকেই অ্যান্সার হিসেবে পাই। তার মানে এই প্রশ্ন 5 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 6.02 ইন্টু 10⁻23। আশা করি এবার ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এটা দেখো সিলেট বোর্ড 16তে আসছিল, আরো অনেকবার আসছে, এখানে বোর্ডটা একটু পুরাতন লেখা। ওকে, সো আশা করি বুঝতে পারছো। এবার বলছে দেখো 0 পয়েন্ট, খেয়াল করো 0.0075 মোল, 0.0075 মোল HCl দ্রবণে HCl এর ভর কত? HCl দ্রবণে HCl এর ভর জিজ্ঞেস করছে। এখানে দেয়া আছে কি? মোল। মোল দেয়া থাকা মানে আমাদের এখানে n এর ভ্যালু দেয়া আছে। এখানে আমরা জিজ্ঞেস করছে ভর। ভর মানে কি ভাই? আমাদের w বাই m এ যাইতে হবে। কেন? কারণ আমাদের ওই যে ফর্মুলা শিখাইছিলাম, n মানে মোল, w বাই m মানে ভর, n বাই n এ মানে হচ্ছে সংখ্যা, VL ডিভাইডেড বাই 22.4 লিটার। এটা মানে কি? এটা মানে আয়তন। STP তে এরকম ফর্মুলাগুলো জানতাম আমরা। সেই ফর্মুলাগুলো ব্যবহার করে এখানে আমরা
কিসের ভর বের করব, কি বের করব, ভর বের করব, মানে w এর ভ্যালু বের করব। তাহলে w ইকুয়ালস টু n ইনটু m পাবো আমরা। n মানে জানি কত ভাইয়া 0.0075। এবার বলো তো m মানে কত? m মানে ভাইয়া HCl এর আণবিক ভর। HCl এর আণবিক ভর দেখো, ক্লোরিন হচ্ছে 35.5, হাইড্রোজেন হচ্ছে 1। ক্যালকুলেশন করলে 36.5 লাগে। এখান থেকে ক্যালকুলেশন করে ভাইয়া আমি 36.5 পাই। সো এখানে আমরা 36.5 ইন্টু 0.0075, সো এখান থেকে ক্যালকুলেশন করলে ভাই আমাদের রেজাল্ট আসে 0.27। রেজাল্ট কত আসে? 27375। এইটা তুমি রেজাল্ট পাবা। সো 0.27274, এটা দেখো বি নাম্বারে দেয়া আছে। সো এখানে আমাদের কারেক্ট আনসার কোনটা আসবে ভাইয়া? বি নাম্বারটা। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বি নাম্বারটা পাবো কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারছো? যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবা যে ভাইয়া ইয়েস ক্লিয়ার। কমেন্ট করো আমার সাথে ইয়েস ক্লিয়ার। বুঝতে পারলে লিখবা বুঝতে পারছি, ঠিক আছে? আর তোমার ক্লাস কেমন লাগছে সেটা কিন্তু এই পর্যন্ত এসে অবশ্যই জানাবা যে ভাইয়া ক্লাস অনেক ভালো লাগছে, ভাইয়া ক্লাস এইটা। তোমরা যত কমেন্ট করবা তত আমার ইন্সপিরেশন আসবে তোমাদেরকে আরো ফ্রিতে চমৎকার ক্লাস দেওয়ার, ঠিক আছে? তোমার প্রিপারেশন A to Z গুছিয়ে দেওয়ার। সো চলো আমরা দেরি না করে শুরু করি। তাহলে এটা আমাদের আনসার ছিল কোনটা? বি নাম্বারটা। ওকে, চলো এবার আসো ম্যাগনেসিয়াম। খেয়াল করো, ম্যাগনেসিয়াম এর 10টি পরমাণুর ভর কত গ্রাম? কয়টি পরমাণুর ভর? 10টি পরমাণুর ভর। ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর। তো খেয়াল করো, আমাদের এখানে আছে হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়াম। এবার আমরা ম্যাগনেসিয়ামের ভর জিজ্ঞেস করছে, তাহলে W/m এ যাব। কিসে যাব ভাইয়া? W/m। পরমাণুর ভর, তাই না? কতটি? 10টি। সংখ্যা দেয়া আছে। সংখ্যা দেয়া থাকলে আমরা কোথায় যাব ভাইয়া? n/n তে। আমি ফর্মুলাগুলো শিখিয়েছিলাম তোমাদের বেসিক ক্লাসে। যারা বেসিক ক্লাস করো না একটু করে আসতে পারো, এই ডিটেলস বলেছিলাম। তো দেখো W/m আমাদের কিন্তু প্লেলিস্ট চলতেছে, তাই না? ওয়ান শট বেসিক, ওয়ান শট এমসিকিউ, ওয়ান শট সিকিউ। সো আমি এখন এমসিকিউ করাচ্ছি। তোমার বেসিক যে ক্লাসটা ওটাতে আমি একদম ফর্মুলাগুলোর ডিটেলস বলছি কোনটা কি। যাদের একদমই জানা নেই, এটা তোমার আকাশ থেকে মনে হচ্ছে যে ভাইয়া কই থেকে পড়াচ্ছেন, তারা একটু ফর্মুলা দেখে আসবা। আর যাদের জানা আছে তাদের তো এটা ইজি, ডাল ভাত পানি লাগবে, কোনো সমস্যা নেই। এইবার খেয়াল করো, এখানে যদি আমরা দেখার চেষ্টা করি W/m, মানে W মানে যেই ভর দেয়া থাকবে। তো আমরা এখানে ম্যাগনেসিয়ামের ভর বের করতে বলছে, তাহলে উপরে আমি W নিলাম। m মানে আমার কি ভাই? আণবিক ভর। ম্যাগনেসিয়ামের আণবিক ভর, ম্যাগনেসিয়াম 1224। সো আমি নিচে নিয়ে নিলাম 24। এবার খেয়াল করো n/n এ, n মানে কি? n মানে সংখ্যা কত? 10। n এ মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। 6.023 ইন্টু 10⁻23, এই পেয়ে গেলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে W ইকুয়ালস টু, আমরা আড়াআড়ি গুণ করলে দেখো 10 ইন্টু 24 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, এই হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। এখন এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো 24 ইন্টু 10 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, এটা বসাই দাও। সো এটা বসাইলে দেখো এখান থেকে আমাদের রেজাল্ট আসছে 3.98 ইন্টু 10⁻22। দেখো 3.98 ইন্টু 10⁻22 এটা আসতেছে। সো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখো এটা পাচ্ছি কোন নাম্বারে? বি নাম্বারে। সো আমরা বি নাম্বারকে কারেক্ট আনসার হিসেবে দাগাইতে পারবো। সো বলো তো আমাদের কারেক্ট আনসার কোনটা ভাইয়া? বি নাম্বারটা। কারেক্ট আনসার কোনটা? বি নাম্বারটা। সো আশা করি বুঝতে পারছো কিভাবে করলাম। এবার দেখো আমরা 8 নাম্বার এমসিকিউটা দেখি। 8 নাম্বার এমসিকিউতে আমাদের বলছে 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে কতটি ক্যালসিয়াম 2+ আয়ন থাকে? তো আমরা জানি কি আয়ন থেকে ভাইয়া আয়নই পাওয়া যায়। আমরা যদি কখনো অণু থেকে ক্যালকুলেশন করি তাহলে অণু পাওয়া যায়, পরমাণু থেকে পরমাণু পাওয়া যায়, আয়ন থেকে আয়ন পাওয়া যায়। দেয়া আছে কি ভাইয়া? দেয়া আছে মোল, তার মানে আমি n নিব। চাইছে কি আয়ন, মানে সংখ্যা কতগুলা, তাহলে আমার এখানে সংখ্যা বললে n/n এ। n মানে আমার যেই সংখ্যা দেয়া থাকবে, আর n মানে কি? আমার অ্যাভোগাড্রো সংখ্যা। যেই সংখ্যা দেয়া থাকবে সেটা দেয়া না থেকে যদি সেটা বের করতে বলে তাহলে n এর মানই আমার বের করা লাগবে। তাহলে n ইকুয়ালস টু, দেখো n ইন্টু n এ এটা পাওয়া যায়। n ইকুয়ালস টু n ইন্টু n এ। n মানে দেখো আমার কত মোল ভাইয়া? 2 মোল। n এ মানে কি? n এ মানে আমার অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। ক্যালকুলেশন করলে দেখো এটার সাথে এটা গুণ করলে তোমার 1.204 ইন্টু 10⁻24 পাওয়া যায়। এটা কিভাবে করবা ভাইয়া? ক্যালকুলেটর দিয়ে বের করবা। ক্যালকুলেটরে গুণ করলেই তুমি পেয়ে যাচ্ছ। সো ক্যালকুলেটরে গুণ করে আমরা সি নাম্বার পাচ্ছি কারেক্ট আনসার। ক্লিয়ার করতে পারছি? একদম সিম্পল। এই এমসিকিউ গুলাই তুমি পরীক্ষায় পাবা। সো আমার সাথে সাথে এগুলা ভালো করে প্র্যাকটিস করবা, লিখে প্র্যাকটিস করবা, একদম লিখে প্র্যাকটিস করবা।
ওকে, চলো আমরা এবার পরের এমসিকিউ দেখি। পরের এমসিকিউ বলছে কি যে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা কতটি অণু বিদ্যমান? ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান, কয় গ্রামে? 5 গ্রামে। তো খেয়াল করো এই 5 গ্রাম মানে এখানে আমার ভাইয়া ভর দেয়া আছে, কতটি অণু মানে এখানে আবারও আমার সংখ্যা জিজ্ঞেস করছে। তাহলে আমরা W ডিভাইডেড বাই M ইকুয়ালস টু N ডিভাইডেড বাই Na, এটা পাবো না? W ডিভাইডেড বাই M ইকুয়ালস টু N ডিভাইডেড বাই Na, এটা পাবো। সো এই যে W ডিভাইডেড বাই M ইকুয়ালস টু N ডিভাইডেড বাই Na, এই ফর্মুলাতে এখন আমাদের যেতে হবে। W এর ভ্যালু কত ভাইয়া? W হচ্ছে ভর, যেই ভর দেয়া থাকবে, কত গ্রাম দেয়া আছে? 5 গ্রাম, যেই ভর দেয়া থাকবে সেটা W। M মানে কি? M মানে আণবিক ভর, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর। ভাই এটা কত আসবে? এটা তোমার মুখস্থ থাকা চাই, তারপর আমি দেখাই দিচ্ছি। ক্যালসিয়ামের 20 40, কার্বনের 6 12, অক্সিজেনের 8 16 গুণ 3, টোটাল মিলে ক্যালকুলেটরে বসালে দেখবা 100 গ্রাম আসে। কত গ্রাম? 100 গ্রাম। সো এখানে W বাই M পাবা তুমি 100 গ্রাম, ইকুয়াল টু উপরে N নিচে Na, Na মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখান থেকে তুমি আর গুণ করলে N ইকুয়ালস টু কত পাচ্ছ? 5 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশন করো, এখান থেকে বের হয়ে যাবে। কত বের হচ্ছে দেখো? 5 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এইবার পাশে আসতেছে কত? ডিভাইডেড বাই 100। ক্যালকুলেটরে বসাও, বসাইলে আসবে হচ্ছে 3.011 10 টু দি পাওয়ার 22। এইটা আমার বের হয়ে যায়। সো এটা বের হইলে ক্যালকুলেটর দিয়ে করলাম, আমাদের এইটা আনসার কতই দেখো মিলতেছে? এই দেখো বি নাম্বারে মিলতেছে। সো বি আসবে আমাদের কি কারেক্ট আনসার? কোনটা আসবে? বি আসবে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি মিলে কিনা, আমরা তো করলাম, আমাদের পরের পেজে অ্যানসারও দেয়া আছে, দেখি তো যেটা ক্যালকুলেশন করলাম এটা মিলে কিনা। এই তো মিলে গেছে, একদম সিম্পল। দেখো যেটা আমরা ওখান থেকে বের করছি ওইটাই মিলে গেছে। মজা লাগছে না? এমসিকিউ ক্লাস মানেই মজা, মজাই মজা, মানে তোমার মজা লাগবে, ভালো লাগবে করতে। সো এমসিকিউ ক্লাস খুবই মজা, চমৎকার জিনিসপত্র। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এইবার দেখো একটা ইউনিক প্রশ্ন, সচরাচর বইতে পাবা না, কিন্তু পরীক্ষায় খুব আসে। বইতে পাবা না, পরীক্ষায় আসে। সেটা কি? ইথানলের 1 মোল সমান কত ভর? সো ইথানলের 1 মোলে ভর কত? মানে 1 মোলের ভরই তো আমাদের আণবিক ভর, তাই না? ইথানলের 1 মোলের ভরই তো আণবিক ভর। তাহলে 1 মোলের ভর যেহেতু বের করতে বল, সেটাই তো আমাদের আণবিক ভর। তাহলে আমরা ইথানল মানে কি দেখো, CH3 CH2OH, এইটাকে বলে ইথানল। এই যে CH3 CH2OH, যারা হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম পড়ছো তারা জানো, ইথানল মানে হচ্ছে 1 মোলের যে ভর সেটা আণবিক ভর, আর ইথানল মানে এই যে অ্যালকোহলটা CH3 CH2OH। ইথানল কি? ইথানল হচ্ছে অ্যালকোহলটা, CH3 CH2OH অ্যালকোহলটা। এখানে দেখো ভাইয়া কার্বন আছে 6 12, তারপরে দেখো হাইড্রোজেন কত? 3, আরেকটা কার্বন আছে কার্বন 6 12, হাইড্রোজেন কত আছে? 2। এখানে দেখো অক্সিজেন কত আছে? অক্সিজেন 8 16, অক্সিজেন 8 16, হাইড্রোজেন কত আছে? 1। এইটা টোটাল মিলে ক্যালকুলেশন করলেই তুমি ইথানল পেয়ে যাচ্ছ। খেয়াল করো এখানে 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 2 প্লাস 16 প্লাস 1, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে 46 গ্রাম। এই 46 গ্রামই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখন তুমি বলবা ভাই কেমনে বুঝবো ইথানল? খেয়াল করো কার্বন সংখ্যা যদি 1 থাকে তখন শব্দটা আসে হচ্ছে মিথ, কার্বন সংখ্যা যদি 2 থাকে তখন শব্দটা আসে হচ্ছে ইথ, 1 কার্বন 2 কার্বন, কার্বন সংখ্যা যদি 3 থাকে তাহলে শব্দটা আসে হচ্ছে প্রোপ। এবার OH থাকলে নল হয়, OH থাকলে কি হয়? নল, অ্যালকোহল বা অল থাকে। তাহলে খেয়াল করো যখন আমার কার্বন সংখ্যা 2 তখন এই ইথ থেকে ইথা, আর এই অল থেকে আমরা পাবো হচ্ছে নল, তখন আমরা এটাকে বলি ইথানল। ইথানল মানে এক ধরনের অ্যালকোহল, মানে OH থাকবে এবং এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে। তো প্রথমে থাকবে আমার অ্যালকাইল গ্রুপ R, তারপরে হবে OH। অ্যালকাইল গ্রুপ মানে কি? CN2N+1, এখানে OH, যেহেতু ইথানল মানে 2 কার্বন বিশিষ্ট, এখানে N এর জায়গায় 2 বসালে C2H5OH আসে। এইটা তুমি বসাও, দেখো সেই 46 গ্রামই আসবে। তো এটা আমরা সিস্টেম অনুযায়ী করলাম। সিস্টেম যদি কারো না চিন্তা করতে ইচ্ছা করে, তুমি নরমালি এই যে ইথানলের সংকেত যেটা আছে CH3 CH2OH, এটা লিখে মুখস্থ করবা। ইথানলের সংকেত যেটা আছে এটা লিখে মুখস্থ করবা। এটা লিখে মুখস্থ করলেই এইটা ব্যবহার করে তুমি করে ফেলতে পারবা যে 1 মোল ইথানলের ভর আসলে কত। এটা লিখে করলে তুমি বুঝতে পারবা 1 মোল ইথানলের ভর কত। এটাই তো জিজ্ঞেস করছে, সিম্পল জিনিস, পারবা। আচ্ছা পরে আসো, পরের কোশ্চেন বলছে 46 গ্রামই আসতেছে, দেখো 46 গ্রামই আসতেছে। পরের কোশ্চেন বলছে 4 গ্রাম ক্যালসিয়াম, কি বলছে ভাইয়া?
4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল। তাহলে আমার জিজ্ঞেস করছে কি ভাইয়া মোল, তাহলে মোল মানে n, n ইকুয়ালস টু আমরা রেজাল্ট পাবো, দেখো ভর যেহেতু বলছে উপরে w নিচে m, তো খেয়াল করো উপরে w মানে আমার যেই ভর দেয়া থাকবে, কত ভর দেয়া আছে 4 গ্রাম দেয়া আছে, দিলাম 4 গ্রাম। আর আণবিক ভর আমরা জানি ক্যালসিয়ামের আণবিক ভর, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, ক্যালসিয়াম 20 40, তাহলে নিচে আমি লিখলাম 40, 4 দিয়ে এটা কাটাকাটি করলে 4 10 40 মানে 0.1 এত মোল আসে, 0.1 এত মোল। সো এখান থেকে আমরা এ নাম্বার পাই হচ্ছে কারেক্ট আনসার 0.1 মোল। বুঝতে পারছো? 0.1 মোল। তাহলে যদি এরকম বলে বুঝতে পারবো না, আমাদের জাস্ট প্রশ্নটা ভালো করে পড়তে হবে, বেসিকটা আমরা আগে থেকে জানি, সেই বেসিক ব্যবহার করে দেখো আমরা এক লাইনে ম্যাথ করছি। পরে আসো, পরে দেখি পরের কোশ্চেন বলছে 1 গ্রাম KCl পটাশিয়াম ক্লোরাইড, KCl মানে কি পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড লবণে কয়টি অণু আছে, কয়টি অণু আছে সেটা 1 গ্রামে বের করতে বলছে। তাহলে গ্রাম যদি দেয়া থাকে মানে ভর দেয়া আছে, তাহলে এখানে আমরা কি W/m পাবো, কয়টি মানে ভাই সংখ্যা জিজ্ঞেস করছে, সংখ্যা মানে কি n/n এ পাবো। তো আমরা ফর্মুলায় যাব, W/m ইকুয়ালস টু আমাদের ফর্মুলা হচ্ছে n/n এ। এবার আমরা এখানে ভ্যালুগুলা বসাবো। দেখো W এর ভ্যালু 1 গ্রাম দেয়া আছে, m এর ভ্যালু কত ভাইয়া, m এর ভ্যালু KCl পটাশিয়াম ক্লোরাইড এইটার জন্য m এর ভ্যালু কত আসবে, পটাশিয়ামের জন্য 19 39, পটাশিয়ামের জন্য 19 39, ক্লোরিনের জন্য 35.5, ক্লোরিনের জন্য 35.5, সো 19 39 আর 35.5। সেখানে খেয়াল করো 74.5 আসে হচ্ছে আমার আণবিক ভর, কার পটাশিয়াম ক্লোরাইডের। সো উপরে আমার 1 গ্রাম দেয়া আছে আর নিচে আণবিক ভর 74.5 ইকুয়াল টু এটা আসে। এবার খেয়াল করো উপরে n এ নিচে হচ্ছে n, উপরে n ডিভাইডেড বাই নিচে n এ কতটি অণু মানে যেটা বের করতে হবে সেটা আমার উপরে আছে, নিচে n এ মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। খেয়াল করো n ইকুয়ালস টু আর গুণ করলে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 74.5। এবার দেখো উপরে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা বসাও 6.00023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এবার নিচে বসাও কত, নিচে বসাবো হচ্ছে 74.5। এখান থেকে রেজাল্ট পাবা 8.08 ইনটু 10 টু দি পাওয়ার 21। দেখো এই 8.08 10 টু দি পাওয়ার 21 অপশন এ এর সাথে মিলে যায়, সো অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। তো আমরা যদি একটু দেখি অপশন এ মিলে কিনা, ইয়েস অপশন এ মিলে গেছে, তার মানে আমরা এই ম্যাথটা করে মিলাই ফেলতে পারছি। দেখো এই ম্যাথটায় সবচেয়ে ভুল কোথায় করবা তুমি, এই ম্যাথটায় ভুল করবা হচ্ছে KCl এর, এখানে KCl এর আণবিক ভর তোমার মনে থাকবে না, মুখস্থ করবা পটাশিয়ামের আণবিক ভর 39, ক্লোরিনের আণবিক ভর 35.5, এইটা ক্যালকুলেশন করলে 74.5 আসে, এ তো গ্রাম, এই আণবিক ভরটা তোমাকে মুখস্থ করতে হবে, 74.5 আসে এই আণবিক ভরটা মুখস্থ করতে হবে। এবার বলছে দেখো 2 গ্রাম খাদ্য, কি বলছে 2 গ্রাম খাদ্য লবণে, 2 গ্রাম খাদ্য লবণে কয়টি অণু আছে ভাইয়া, কয়টি অণু আছে 2 গ্রাম খাদ্য লবণ, খাদ্য লবণ মানে ভাইয়া সোডিয়াম ক্লোরাইড, কয়টি মানে ভাইয়া সংখ্যা জিজ্ঞেস করছে, 2 গ্রাম মানে ভাইয়া ভর দেয়া আছে, তাহলে আমি এখান থেকে ফর্মুলা কি পাবো ভাইয়া W ডিভাইডেড বাই m ইকুয়ালস টু সংখ্যা হচ্ছে n ডিভাইডেড বাই na, n ডিভাইডেড বাই na। ভাইয়া W এর ভ্যালু কত দেয়া আছে 2 গ্রাম। এবার আণবিক ভর কত আসবে, সোডিয়াম ক্লোরাইডের জন্য আণবিক ভর মুখস্থ করতে হবে, তুমি মুখস্থ করবা সোডিয়ামের জন্য ভাইয়া 11-23, ক্লোরিনের জন্য কত 35.5, তাহলে এখান থেকে টোটাল মিলে যোগ করলে কত আসবে 58.5, তাহলে 2 ডিভাইডেড বাই 58.5 আসছে। এবার উপরে আমার n আছে, নিচে আছে হচ্ছে na, na মানে কত অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, এই হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা। এখান থেকে যদি আমি এখন আর গুণ করি তাহলে n ইকুয়ালস টু আর গুণ করলে দেখবা 2 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 58.5, এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পেয়ে যাবা, কি পাবা দেখো 2 ইনটু 6.023 2 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 58.5, এইটা তোমাকে বসাতে হবে। আচ্ছা ক্যালকুলেটারে ঠিকঠাক বসাইতে পারো তো, নাকি তোমাদের আবার ক্যালকুলেটর হ্যাক্স লাগবে বলো। 58.5 ক্যালকুলেটর ভালো করে শিখতে হবে, এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে 2.19
2.12 ইন্টু 10 টু দি পাওয়ার 22। সো এখানে দেখো 2.12 ইন্টু 10 টু দি পাওয়ার 22 কোথায় আছে? 2.12 ইন্টু 10 টু দি পাওয়ার 22, 12 মানে হচ্ছে এই যে 2.05 এটা। সেখান থেকে আসলে এক্সাক্ট কারেক্ট অ্যান্সার এ নাম্বারটা মিলে, কারণ 10 টু দি পাওয়ার 22 আমার মিলা লাগবে। 2.1 মানে এইটা, 2.05 তো না, তাহলে এখান থেকে আমার এ নাম্বারটা আসে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে আমাদের মেইন জিনিস হচ্ছে খাদ্য লবণের আণবিক সংকেত জানা লাগবে, সেটা কত? সোডিয়াম ক্লোরাইড। এবং এর আণবিক ভর জানা লাগবে, একটা হচ্ছে 23, আরেকটা হচ্ছে 35.5। ক্লোরিনের জন্য 35.5 মুখস্থ করবা, আর সোডিয়ামের জন্য 23 মুখস্থ করবা। এই যে জিনিসপত্রগুলো ছোট ছোট আণবিক ভর, এগুলো যদি তুমি মনে না রাখো তাহলে এই চ্যাপ্টার থেকে ম্যাথ পারবা না। এই চ্যাপ্টার থেকে ম্যাথ পারার মেইন কাহিনী হচ্ছে ছোট ছোট আণবিক ভরগুলো তোমার মুখস্থ করতে হবে, জানতে হবে, সেগুলো তোমাকে বসাইতে পারতে হবে, তাহলে তুমি পারবা, এবং তাহলে তুমি এই জায়গাগুলো থেকে একটা ভালো আউটপুট দিতে পারবা। বুঝতে পারছো? তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এবার বলছে দেখো 18 গ্রাম, কি বলছে? 18 গ্রাম গ্লুকোজের অণুর সংখ্যা কত? 18 গ্রাম গ্লুকোজে অণু কতগুলা থাকবে সেটা বের করতে বলছে। ভাইয়া গ্লুকোজের সংকেত কি, এটা আগে মুখস্থ করা লাগবে। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এবার খেয়াল করো, এখানে আণবিক ভর বের করা লাগবে। কার্বনের জন্য আণবিক ভর 12, কয়টা কার্বন আছে? 6টা। হাইড্রোজেনের জন্য আণবিক ভর 1, কয়টা আছে? 12টা। অক্সিজেনের জন্য আণবিক ভর অক্সিজেন 8, 16, কয়টা আছে? 6টা। ক্যালকুলেশন করে এখান থেকে আমরা এভাবে ক্যালকুলেশন করব। তো দেখো 12 ইন্টু 6 প্লাস 12 প্লাস 16 ইন্টু 6, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে 180। তুমি এভাবে ম্যানুয়ালি বের করতে পারো, আবার তুমি এভাবেও করতে পারো যে এইটা আমার গ্লুকোজের জন্য আমি আণবিক ভর বের করলাম 180, এভাবেও করতে পারো। দেখো আমি আবার বলি, একটা হচ্ছে আমি গ্লুকোজ নিলাম, গ্লুকোজের আণবিক ভর বের করলাম, মুখস্থ করে রাখবো, মুখস্থ করে রাখলে হয়ে গেল। এবার আমার অণু সংখ্যা জিজ্ঞেস করছে না, দেয়া আছে ভর, তাহলে ভরের জন্য W ডিভাইডেড বাই M, আর অণু সংখ্যা বললে N ডিভাইডেড বাই Na, অণু সংখ্যা বললে N ডিভাইডেড বাই Na। তাহলে এখান থেকে আমার অণু সংখ্যা বললে N এর ভ্যালু বের করা লাগবে, আর গুণ করলে Na ইকুয়ালস টু W ডিভাইডেড বাই M। তো খেয়াল করো এই Na যেটা, এটার ভ্যালু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। উপরে W মানে যেই ভর দেয়া থাকবে, কত দেয়া থাকবে? দেখো W এর ভ্যালু 18 দেয়া আছে, নিচে M, M এর ভ্যালু মানে কি? আণবিক ভর। আণবিক ভর কত? দেখো গ্লুকোজের আণবিক ভর হচ্ছে ভাইয়া 180। এখান থেকে কাটাকাটি করলে দেখো 18 180, এখান থেকে কাটাকাটি করলে 10, এই 10 এর সাথে এখান থেকে কাটাকাটি করলে কত আসে? 10 টু দি পাওয়ার 22। আলটিমেটলি আমরা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22 পাই। কত পাই? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22। সেখানে আমরা বি নাম্বার পাই হচ্ছে কারেক্ট আনসার। কোনটা পাই? বি নাম্বার। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। সেখান থেকে আমরা বি নাম্বার কারেক্ট আনসার পাচ্ছি, মানে বি আসছে আমাদের কারেক্ট আনসার। সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। আমরা এইটুকু সময়ের ভিতরে 14টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখে ফেলছি, যেগুলা ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আসে। ওকে, এবার আসো আমরা পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউ বলছে 1 মোল, খেয়াল করো, 1 মোল তুতের কেলাস পানিতে কত গ্রাম অক্সিজেন থাকে? 1 মোল তুতের কেলাস পানিতে কত গ্রাম অক্সিজেন থাকে? তো সুন্দর করে বোঝার চেষ্টা করবা। তুতে যেই জিনিসটা আছে, এটার সংকেত তোমাকে শেখাইছিলাম, মনে আছে? কপার সালফেট, তার সাথে 5 মলিকিউল পানি, এটাকে বলে হচ্ছে তুতে। কপার সালফেটের সাথে 5 মলিকিউল পানি, এটার আরেকটা নাম আছে ব্লু ভিট্রিয়াল, এটা নাম আছে। এর রং কি? এর রং হচ্ছে ভাইয়া নীল। যেহেতু ব্লু বলছে, তাহলে এখান থেকে আমরা রং পাবো কি? নীল। তাহলে আমরা কপার সালফেট এর সাথে 5 মলিকিউল পানি, সেটাকে তুতে বলবো। এটা আরেকটা নাম ব্লু ভিট্রিয়াল, এটা রং কি? এটা রং হচ্ছে নীল। এখন আমাদের বলছে এই তুতের কেলাস পানি, মানে এই অংশে কেলাস পানিতে কত গ্রাম পানি আছে, তার মানে এই টোটাল 5 মোল পানির ভর বের করতে বলছে। তাহলে খেয়াল করো, আমরা জানি এখানে 5 মলিকিউল পানি, 1 মলিকিউল পানির ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে? 5 8 40, 5 আর 3 8, সো এখানে আমরা 80 গ্রাম পাবো। তাহলে ক্যালকুলেশন করলে 5 মলিকিউল পানির ভর 80 গ্রাম আসে। এই এত গ্রাম পানির ভর আমরা পাচ্ছি তোমার তুতের ভিতরে, মানে টোটাল তুতের ভিতরে পানি আছে 80 গ্রাম। মোলে জিজ্ঞেস করলে 5 মোল, যদি জিজ্ঞেস করতো কত মোল, তাহলে অপশনে দেয়া থাকতো 5 মোল।
ঠিক আছে? তাহলে পুরাটা যে কয়টা ইনফরমেশন তোমাকে বলে দিছি সব কয়টা ইনফরমেশন কিন্তু তোমাকে মনে রাখা লাগবে। বুঝতে পারছো আমার কথা? যেই কয়টা ইনফরমেশন তোমাকে বলে দিছি সব কয়টা ইনফরমেশন তোমাকে মনে রাখা লাগবে, নাহলে কিন্তু হবে না। সেটা মাস্ট মনে রাখবা। ওকে, ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে আমি কি বেশি ফাস্ট পড়াচ্ছি নাকি পড়ানো ঠিক আছে? আমি কি অনেক ফাস্ট পড়িয়ে ফেলছি? আমি যদি অনেক ফাস্ট পড়িয়ে ফেলি, তোমরা যদি আমার ফাস্ট পড়ানোর কারণে, দ্রুত কথা বলার কারণে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে হচ্ছে তোমরা আমাকে জানাবা যে ভাই আপনি ফাস্ট পড়াচ্ছেন, একটু স্লো পড়ান, তাহলে আমি অনেক স্লো যাব, সমস্যা নেই। বাট তোমাদের বুঝতে হবে পড়া। তোমরা যদি না বুঝো তাহলে সেটা আমার পড়িয়ে তো লাভ নাই। আমি সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে গুছিয়ে পড়াবো, একদম সব A to Z দেখিয়ে দিব, প্রত্যেকটা টেকনিক শেখাবো, বাট তার আগে তোমাকে বুঝতে হবে। তুমি বুঝবা, আমার সাথে সাথে প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, তাহলে তুমি পারবা, তাই না? সো বুঝবা কিভাবে? আমি যখন আমার সাথে যদি কানেক্ট করতে বলো তাহলে হবে। এখন সেটার জন্য তুমি কমেন্ট করবা যে ভাইয়া ফাস্ট পড়ান, স্লো পড়ান, যেটা কমেন্ট করবা সেটার উপর ডিপেন্ড করে তোমাকে পড়াবো। সেখানে দেখো 80 গ্রাম আসছে। পরে আসো, পরে বলছে প্রমাণ অবস্থায়, বলছে কি প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থা মানে কি এসটিপি, এসটিপি প্রমাণ অবস্থা মানে এসটিপি, এটা বললেই তোমাকে মাথায় রাখতে হবে এখানে আয়তন নিয়ে কাজ হবে। যখনই ভাইয়া প্রমাণ অবস্থা কথাটা বলবে তখনই তোমার মনে রাখতে হবে আয়তন নিয়ে কাজ হবে। আর আয়তন নিয়ে যখন কাজ হবে তখন এসটিপি তে আয়তন ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার, এইটা হচ্ছে মোলের রেশিও, তাই না? মোলের রেশিও কি ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার। এবার এখানে বলেই দিছে যে 0.25 মোল অক্সিজেন, এই 0.25 মোল অক্সিজেনে অণুর সংখ্যা কতটি? দেখো আমাদের আয়তনে কিন্তু যাওয়া লাগলো না, কেন? কারণ আমাদের মোল বলে দিছে আর এখানে অণুর সংখ্যা বলে দিছে, তাই না? মোল বলে দিছে এবং অণুর সংখ্যা বলে দিছে, তাহলে আমরা এইটাতে যাব, তাই তো? মোল বলে দিছে এবং অণুর সংখ্যা বললে আমরা এইটাতে যাব। তাহলে আমাদের মোল n ইকুয়ালস টু অণুর সংখ্যা n বাই n এ, কিসের অণুর সংখ্যা ভাইয়া? অক্সিজেন অণুর সংখ্যা। তো মোল দেয়া আছে 0.25, এখান থেকে অণুর সংখ্যা বের করতে গেলে অ্যাভোগাড্রোর সংখ্যা আড়াআড়ি গুণ করো n এ ইকুয়ালস টু এখানে বড় হাতের n। সো এখান থেকে আমরা বড় হাতের n ইকুয়ালস টু পাবো 0.25 ইন্টু n এ, n এ মানে কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এইটা এখন আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। কিভাবে? 0.25 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সেখান থেকে ক্যালকুলেশন করলে দেখো 1.505 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এটা আসে। 1.505 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এই যেটা আসে। এটা কত নম্বরে আছে দেখো তো? এটা দেখো সি নাম্বারে আছে। সো সি নাম্বারে থাকলে এইটা হবে আমাদের কারেক্ট আনসার, সি হবে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে এখান থেকে আমরা সি পালাম কারেক্ট আনসার। ওকে গ্রেট, এবার আসো পরের কোশ্চেন দেখি আমরা। পরের কোশ্চেন কি বলছে? কোশ্চেনের দিকে খেয়াল করো। কোশ্চেনে খেয়াল করলে দেখবা বলছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, ভালো করে খেয়াল করো। ক্যালসিয়াম হচ্ছে Ca, ফসফেট হচ্ছে PO4, PO4, তাই না? PO4 3- এটা আসে ফসফেট। ক্যালসিয়াম ভাইয়া 2+ হয়, তাহলে এই যোজনী যদি আদান প্রদান হয় Ca3 PO4 2-, এইটাকে বলে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। আবার বলি ক্যালসিয়াম ফসফেট কিভাবে তৈরি হলো ভাইয়া? ক্যালসিয়াম হচ্ছে 2+ হয়, ক্যালসিয়াম 2+, মুখস্থ করবা। আর ফসফেট হচ্ছে PO4 3- হয়, তাহলে ক্যালসিয়াম 2+, ফসফেট PO4 3-। ক্যালসিয়াম 2+, ফসফেট হচ্ছে PO4 3-। দুইটাকে অ্যাডাপ্ট করলে Ca3PO4 হোল 2, তাই না? এবার এখানে বলছে ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণু সংখ্যা কতটি? পরমাণু সংখ্যা মানে আলাদা আলাদা পরমাণু গুনতে হবে। খেয়াল করো ক্যালসিয়াম কতটা ভাইয়া? 3টা। এবার খেয়াল করো ফসফেট কয়টা হবে? এই 2 দিয়ে গুণ করলে ফসফেট হবে 2টা। অক্সিজেন কয়টা হবে? 4 দিয়ে গুণ করলে 4 দুগুণা 8টা। তাহলে দেখো 8 + 2 মিলে আমার 10 আসে, 10 + 3 টোটাল মিলে ক্যালকুলেশন করলে 10 + 3 টোটাল মিলে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 13টা। তাহলে এখান থেকে আমি বলতে পারছি ক্যালসিয়াম ফসফেটে তোমার মোট পরমাণু সংখ্যা 13টা। যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ক্যালসিয়াম কয়টা ভাইয়া? ক্যালসিয়াম তো 3টা। ফসফেট কয়টা? 2 দিয়ে গুণ করলে ফসফেট তো 2টা। অক্সিজেন কয়টা? অক্সিজেন তো 4 দুগুণা 8টা। এই জিনিসপত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। এখন এই প্রশ্নটা কেন আসে বলো? এই প্রশ্নটা কেন আসে? এই প্রশ্নটা আসে কারণ এই ক্যালসিয়াম ফসফেট এটা সংকেত তুমি লিখতে পারবা না, তোমার ভুল হবে। ক্যালসিয়াম ফসফেটের সংকেত তোমার জানা থাকবে না, বাট একবার তুমি যদি শিখে যাও যে ভাইয়া এটা ক্যালসিয়াম ফসফেটের সংকেত, তাহলে তখন তো তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে। সো ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা আগে জানো, দেন তুমি কাজ করো, ইটস ওকে। আচ্ছা, এবার আসো পরের পার্টে যাই। পরের পার্ট বলছে প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থা মানে কি ভাইয়া? এসটিপি। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের
আয়তন কত লিটার। যখনই প্রমাণ অবস্থায় আয়তনের কথা বলবে তখনই তোমাকে চিন্তা করতে হবে VL ডিভাইডেড বাই 22.4 লিটার, এটা হচ্ছে মোলার আয়তন। তো আমরা জানি কোন একটা গ্যাসের মোলার আয়তন n ইকুয়ালস টু VL ডিভাইডেড বাই 22.4 লিটার, এটা আসে। আচ্ছা নিলাম VL ডিভাইডেড বাই 22.4 লিটার নিলাম। ভাইয়া এখানে আমাদের কি দেয়া আছে, ভর দেয়া আছে। কি দেয়া আছে, ভর। ভরকে ভাঙলে W ডিভাইডেড বাই M পাওয়া যায়। ভরকে ভাঙলে কি পাওয়া যায়, W ডিভাইডেড বাই M পাওয়া যায়। সো এখানে ভালো করে খেয়াল করলে দেখো এই VL ডিভাইডেড বাই 22.4 লিটার যেটা দেয়া আছে, এই প্রমাণ অবস্থায় এই VL এর ভ্যালু বের করতে হবে, তাই না? তাহলে উপরে আমি VL যদি বের করতে চাই, VL ইকুয়ালস টু আর গুণ করলে 22.4, আর এখানে পাচ্ছি W, এখানে পাচ্ছি M। এবার ক্যালকুলেশন করো, 22.4 নিলাম ইন্টু W এর ভ্যালু কত পাচ্ছি, দেখো তো 5 গ্রাম পাচ্ছি। এবার বলো তো M মানে কি, M মানে আমার আণবিক ভর। কার আণবিক ভর ভাই, হাইড্রোজেন গ্যাসের। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে আমাদের 2। এবার এখান থেকে তুমি ক্যালকুলেট করবা, কি করবা, দেখো উপরে 22.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 নিবা। ক্যালকুলেশন করলে এখান থেকে তোমার রেজাল্ট আসবে 56। কত আসবে, 56। তো এই 56 হচ্ছে লিটার এককে আসবে, কিসে, লিটার এককে। তো এখান থেকে রেজাল্ট বের করলে আমরা 56 লিটার পাবো। কি পাবো, 56 লিটার। বুঝতে পারছো? সো এখানে আমরা যদি দেখি প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার, ভাইয়া 56 লিটার। প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার, 56 লিটার। দ্যাটস ইট। এই ছিল আমাদের এখান থেকে টোটাল ক্যালকুলেশন। প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 56 লিটার। ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা একদম A to Z ক্লিয়ার। এবার আসো আমাদের পরবর্তী এমসিকিউতে আসি। পরবর্তী এমসিকিউ যদি দেখি, বলছে এসটিপিতে আবার এসটিপি বলছে, এসটিপিতে এই আয়তন বলছে, ভাই প্রমাণ অবস্থাও যা এসটিপিও তা। আয়তন বললে আমাদের তখন VL ডিভাইডেড বাই 22.4 এটাকে নিতে হয়। এবার এখানে বলছে দেখো 10 গ্রাম অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া মানে কি, NH3, অ্যামোনিয়া মানে কি NH3। 10 গ্রাম মানেই ভাইয়া ভর মানে কি W/M। তার মানে আমাদের ফর্মুলা কি আসবে, ফর্মুলা আসবে VL ডিভাইডেড বাই 22.4 ইকুয়ালস টু W/M, এটা আসবে। এবার দেখো আমাদের এখানে জিজ্ঞেস করছে কি, আয়তন বের করতে হবে, তার মানে VL এর ভ্যালু বের করতে হবে। তাহলে VL ইকুয়ালস টু আর গুণ করলে 22.4 ইন্টু উপরে W নিচে M। এবার W মানে কি, আমি তোমাকে শেখাইছি যেই ভর দেয়া থাকবে সেটা W। তাহলে এখানে তুমি 22.4 পাবা, W এর ভ্যালু দেয়া আছে দেখো 10 গ্রাম। ভাইয়া M এর মান কি, M মানে আণবিক ভর। আণবিক ভর কি, অ্যামোনিয়ার আণবিক ভর। দেখো অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন 7, 14, হাইড্রোজেন কত, হাইড্রোজেন 3, তাহলে 14 আর 3 কত আসবে ভাইয়া, 17। এবার তুমি এইটাকে ক্যালকুলেটরে বসাও, বসালে হয়ে যাচ্ছে 22.4 10 ডিভাইডেড বাই 17। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো 13.17 হচ্ছে লিটার আসে। যেহেতু আমরা লিটার এককে ক্যালকুলেশন করছি, 13.17 লিটার আসে। সেটা কোথায় আছে দেখো, সেটা সি নাম্বারে আছে, বসো, সেটা সি নাম্বারে আছে। সো এখানে আমাদের 13.17 লিটার যেটা, এটা সি নাম্বারে আসে। তো এখানে আমাদের সি নাম্বার আসে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা প্রশ্ন পড়ে বুঝলাম কিভাবে করতে হবে। আগে দেখতে হবে এসটিপি প্রমাণ অবস্থা এগুলো আছে কিনা, এগুলাতে আয়তন চাইছে কিনা বা আয়তন দেয়া আছে কিনা। তাহলে আয়তন দেয়া থাকলে এসটিপিতে VL ডিভাইডেড বাই 22.4 এর সাথে আমার W/M হইতে হবে সম্পর্ক। কি হইতে হবে, W/M। এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। আচ্ছা যারা বুঝতেছো না তাদেরকে আরেকবার একটু বুঝাই দিই। যারা বুঝতেছো না, এটা অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে এটা। দেখো আমরা মোলের ফর্মুলা জানি N ইকুয়ালস টু W/M। কি জানি ভাইয়া, N ইকুয়ালস টু W/M। আমরা এছাড়া মোলের ফর্মুলা জানি, দেখো VL ডিভাইডেড বাই 22.4 লিটার, এক লাইনে লেখা যায়। দেখো এইটা হচ্ছে আমার মোল, এটা হচ্ছে আমার ভর, এটা হচ্ছে কি আমার আয়তন। কিসে আয়তন ভাইয়া, এসটিপিতে আয়তন। আচ্ছা আমরা এখানে জানি আরেকটা জিনিস, N ইকুয়ালস টু সংখ্যার ক্ষেত্রে আমরা জানি N/Na। তো যখন আমাদের কেমিস্ট্রিতে মোল বের করতে বলবে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আমি তোমাদের রিমাইন্ডার দিচ্ছি, রিভিশন ক্লাসে আমি শেখাইছি। যদি আমাদের ভর বের করতে বলে তখন আমরা W/M এই ফর্মুলা ব্যবহার করব। যদি আমাদের আয়তন বের করতে বলে আমরা এইটা ব্যবহার করব। তো আয়তনের ক্ষেত্রে দেখো এটা কিন্তু লিটারে, উপরে VL নিলে নিচে 22.4 লিটার হবে। যদি এটা আমরা লিটারে না নিয়ে মিলিলিটারে নিই, তখন VML ইকুয়ালস টু নিচে 1000 দিয়ে গুণ হবে, সেটাকে আমরা 22,400 লিখবো। এটা মুখস্থ করবা, ঠিক আছে, মুখস্থ করবা। আর যদি আমরা সংখ্যা নিয়ে কাজ করি, যেমন এতক্ষণ আমরা বহুত সংখ্যা বের করলাম, অণু সংখ্যা, পারমাণবিক সংখ্যা, আয়ন সংখ্যা, তখন আমরা N/Na নিয়ে কাজ করি। তো এই হচ্ছে আমাদের বেসিক কয়েকটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে N ইকুয়ালস টু VS, যেখানে V হচ্ছে লিটারে। এই কয়েকটা ফর্মুলা যদি আমরা জানি,
তখন দেখবা আমরা সমস্ত ম্যাথ আসলে এই ফর্মুলাগুলা ব্যবহার করেই করলাম। এতক্ষণ যতগুলা ম্যাথ করছি এগুলা ব্যবহার করেই করলাম। কখনো n এর সাথে WA/m দিয়ে করছি, কখনো n এর সাথে VL ডিভাইডেড বাই 22.4 লিটার দিয়ে করছি, কখনো এটার সাথে এটা দিয়ে করছি। ম্যাক্সিমাম ম্যাথই এইটার সাথে এটা দিয়ে আসছে। SSC লেভেলে ম্যাক্সিমাম ম্যাথ এটার সাথে এটা দিয়ে আসে, বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের কাহিনী। পরে আসো, আমরা পরের ম্যাথে যাই। পরে বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে কি ভাইয়া? STP। 14 গ্রাম কার্বন মনোঅক্সাইডের আয়তন কত? কার্বন মনোঅক্সাইডের সংকেত কি? CO। মুখস্থ করবা, কার্বন মনোঅক্সাইড যদি বলে সেটার সংকেত হচ্ছে CO। মনো মানে একটা কার্বন, তাহলে কার্বন মনোঅক্সাইড যেটা, এটার ভর কত ভাইয়া? কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 8, 16। তাহলে ক্যালকুলেশন করলে আমার আণবিক ভর আসবে কত? 28। এবার আমার STP তে আয়তন চাইছে, তার মানে কি? VL ডিভাইডেড বাই 22.4। আচ্ছা, নিলাম এটা। এবার আমার এখানে 14 গ্রাম দেয়া আছে ভাই। 14 গ্রাম দেয়া থাকলে উপরে W নিচে M। এখন আমার জিজ্ঞেস করছে কি জানি? VL এর ভ্যালু বের করো। তাহলে VL এর ভ্যালু আমি জানি না, আমি নিলাম এখানে 22.4 ইকুয়াল টু উপরে দেখো W মানে যেই ভর দেয়া থাকবে। কত গ্রাম দেয়া আছে? 14 গ্রাম। M মানে কি? M মানে হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কত? দেখো আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। এখান থেকে যদি আমি এখন VL এর ভ্যালু বের করি, VL ইকুয়ালস টু RR গুণ করলে 22.4 উপরে 14 নিচে 28। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 14 দুগুণা 28, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে 11.2 লিটার। কত আসবে? 11.2 লিটার। সো এখান থেকে ক্যালকুলেশন করলে 11.2 লিটার বা সি আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। কত? 11.2 লিটার বা সি আসে আমার কারেক্ট আনসার। সো এই হচ্ছে আমাদের সিম্পল ক্যালকুলেশন, কয়েক লাইনে তুমি পেরে যাবে, একদম ইজি। বুঝতে পারছো? তাহলে আমাদের প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে আসলে আমার প্রমাণ অবস্থা মানে STP বুঝাচ্ছে, 14 গ্রাম মানে এটা ভর দেয়া আছে, আয়তন জিজ্ঞেস করছে। STP তে আয়তন মানেই আমার VL ডিভাইডেড বাই 22.4 লিটার। সো VL ডিভাইডেড বাই 22.4 লিটারের সাথে আমি সম্পর্ক বের করব, যেহেতু ভর দেয়া আছে এই জন্য W/M। ঠিক আছে? সো এই দুইটা রিলেশন ব্যবহার করে আমরা ম্যাথ করে ফেলছি। ওকে, ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। পরের ম্যাথে যাব। এটা হচ্ছে 11.2 লিটার আসলো। পরের ম্যাথ কি বলছে? সেম টাইপের ম্যাথ, দেখো এক একটার জন্য বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? 1 গ্রাম নাইট্রোজেন। ভাইয়া নাইট্রোজেন তো আর শুধু নাইট্রোজেন না, নাইট্রোজেন সবসময় গ্যাস আকারে থাকে। আয়তন মানে হচ্ছে নাইট্রোজেন গ্যাস। সো এখানে নাইট্রোজেন গ্যাস নেওয়া মানে আমরা এই প্রমাণ অবস্থায় আয়তন হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4। আচ্ছা, আর এখানে আমাদের 1 গ্রাম দেয়া আছে মানে W ডিভাইডেড বাই M। আর যদি গুণ করো তাহলে VL ইকুয়ালস টু 22.4 ইন্টু উপরে W নিচে M। আর গুণ করছি, এটাকে এই সাইডে নিয়ে গেছি। এবার খেয়াল করো, এখানে আমার 22.4 আছে, উপরে দেখো W এর ভ্যালু দেয়া। W মানে কত? দেখো 1 গ্রাম, যেই ভর দেয়া থাকবে সেটা W, আগেই বলছি। নিচে M এর ভ্যালু দেখো, নাইট্রোজেন গ্যাস মানে কি? নাইট্রোজেন 7, 14, কয়টা নাইট্রোজেন? 2টা নাইট্রোজেন, সেখানে আসবে আমাদের 28 গ্রাম। তাহলে এখানে আমরা 28 বসাবো। এখন যদি এখানে আমরা ক্যালকুলেট করি 22.4 ডিভাইডেড বাই 28, তাহলে এখান থেকে রেজাল্ট আসে 0.8 লিটার। কত আসে ভাইয়া? 0.8 লিটার। তো এখানে আমরা 0.8 লিটার নিলাম। দেখো এখানে আমাদের ভেবা চাকা খাবো কোথায়? আমাদের এখানে দেখো নাইট্রোজেন লেখা না, নাইট্রোজেনের আয়তন। এই নাইট্রোজেন দেখে আমরা চিন্তা করবো, আরে এখানে তো একটা নাইট্রোজেন আছে, তাহলে একটা নাইট্রোজেন হইলে সম্ভবত এই নাইট্রোজেনের জন্য আণবিক ভর 14 হবে। বাট মাথায় রাখতে হবে একটা নাইট্রোজেন তো আর গ্যাস হয় না, আর গ্যাস না হলে তো আয়তন পাবা না তুমি। তাহলে আয়তন পাইতে গেলে নাইট্রোজেন গ্যাস হতে হবে, আর নাইট্রোজেন গ্যাস হইতে গেলে নাইট্রোজেন অণু হইতে হবে। 2টা নাইট্রোজেন একসাথে গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে তার জন্য আণবিক ভর কত? 28 গ্রাম। মুখস্থ করতে হবে, নাইট্রোজেনের আণবিক ভর কত? 28 গ্রাম। নাইট্রোজেনের আণবিক ভর 28 গ্রাম, এইটা আমাদের মুখস্থ থাকা চাই, মাস্ট। নাইট্রোজেনের আণবিক ভর 28 গ্রাম, এটা আমাদের মুখস্থ থাকা চাই, মাস্ট। তাহলে আমরা এটা ইজিলি মিলাইতে পারবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। তাহলে এখান থেকে 0.8 লিটার আসলো। ওকে, ক্লিয়ার হইছে? আচ্ছা, এবার আসো, পরে বলছে প্রমাণ অবস্থা মানে কি? STP 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? সেম ম্যাথ, আগেও একবার পাইছি, তাই না? STP তে আয়তন জিজ্ঞেস করলেই VL ডিভাইডেড বাই 22.4, আর দেয়া আছে কি? ভর দেয়া থাকলে উপরে W নিচে M ভাইয়া। এবার আমার জিজ্ঞেস করছে আয়তন কত, তার মানে কি VL এর ভ্যালু বের করা লাগবে। VL ইকুয়ালস টু RR গুণ করো 22.4 ইন্টু উপরে W
নিচে এম। তাহলে দেখো 22.4 ইন্টু উপরে ডাব্লু, ডাব্লু এর ভ্যালু কত দেখো 17 গ্রাম। কার? অ্যামোনিয়া। অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়া মানে হচ্ছে NH3। অ্যামোনিয়াতে নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন 7 14, হাইড্রোজেন 1 1, 3টা হাইড্রোজেন মানে 3, ক্যালকুলেশন করলে এখানে রেজাল্ট আসে 17। তাহলে 22.4 উপরে যাচ্ছে 17, নিচে তুমি অ্যামোনিয়ার জন্য এই উপরে হচ্ছে কত গ্রাম 17 দেয়া আছে, অ্যামোনিয়ার জন্য আণবিক ভর আরো 17 পাবা। দেখো এইটা কিন্তু যেটা দেয়া আছে সেটা, এইটা কিন্তু যেটা আমি বের করলাম আণবিক ভর m, তাহলে যেটা দেয়া থাকবে সেটা w আর যেটা আণবিক ভর সেটা m। ক্যালকুলেশন করলে দেখো এটার সাথে এটা কেটে যায়, রেজাল্ট আসে 22.4। তাহলে এইটার ক্ষেত্রে আমার ফাইনাল রেজাল্ট 22.4ই আসে, মানে বি নাম্বার হয় আমার কারেক্ট আনসার। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের বি নাম্বার কারেক্ট আনসার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আসো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে এসটিপিতে, খেয়াল করো এসটিপিতে, তাহলে প্রমাণ কিন্তু বলে নাই, এসটিপিও যা প্রমাণও তাই। 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? ভাই এসটিপিতে আয়তন বললেই আমরা ভিএল ডিভাইডেড বাই 22.4 এ যাব। আচ্ছা, ভিএল ডিভাইডেড বাই 22.4 এ গেলাম, ইকুয়াল টু দেখো আমার 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বলছে না, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে ডাব্লিউ ডিভাইডেড বাই এম এ যাব। তাহলে খেয়াল করো ভিএল ডিভাইডেড বাই 22.4, এখানে যদি আমরা দেখি এখান থেকে আমার আয়তন বের করা লাগবে, তাই তো? তাহলে আয়তন বের করতে গেলে ভিএল ইকুয়াল টু করা লাগবে, এটাকে আড়াআড়ি গুণ করলে দেখো 22.4 ইন্টু উপরে ডাব্লিউ নিচে এম। ভাই ডাব্লিউর ভ্যালু কত? ডাব্লিউর ভ্যালু দেখো 5 গ্রাম। এম এর ভ্যালু কত? কার্বন ডাইঅক্সাইডের জন্য 44, এই বসাই ফেললাম। কার্বন ডাইঅক্সাইডের জন্য এম এর ভ্যালু 44 আগেই বের করে দেখাইছি, এবং এটা কি করতে হবে ভাইয়া? মুখস্থ করতে হবে। তাহলে দেখো 22.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 44, এটাকে ক্যালকুলেট করলে দেখো 2.54 লিটার আসে, 2.54 লিটার। দেখো তো এখানে আছে কিনা, এই যে 2.54 মানে 2.55, যেটা অপশন এ তে দেখো আমার দেয়া আছে। সো অপশন এ তে দেয়া থাকলে এখান থেকে এ নাম্বার আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝছে? এ নাম্বার কারেক্ট আনসার, আশা করি ক্লিয়ার করতে পারছি। এবার বলছে দেখো এসটিপিতে, খেয়াল করো এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের মোলার আয়তন কত? মোলার আয়তন, মোলার আয়তন মানেই হচ্ছে তোমার ওই যে এসটিপিতে আয়তন মানে এক মোলের জন্য আয়তন, ওই যে মোলার আয়তন। তো এখানে আমাদের বের করা লাগবে এসটিপিতে আয়তন মানে ভিএল এর ভ্যালু। এখন আমরা জানি ভিএল এর ভ্যালু বের করতে গেলে ভিএল ইকুয়ালস টু 22.4 মানে ভিএল ডিভাইডেড বাই 22.4। এর সাথে আমার দেয়া আছে কি? ভর। ভাই ভর দেয়া থাকলে কোথায় যাব? ডাব্লিউ ডিভাইডেড বাই এম এ যাব, একদম সিম্পল। ভর দেয়া থাকলে ডাব্লিউ ডিভাইডেড বাই এম এ যাব, সো ফর্মুলা। এবার দেখো আমার জিজ্ঞেস করছে কি? আয়তন। তাহলে ভিএল এর ভ্যালু বের করা লাগবে, আর গুণ করলে 22.4 উপরে ডাব্লিউ নিচে এম। ভাই ডাব্লিউ মানে কি? যেই ভর দেয়া থাকবে, কত দেয়া আছে? 16 গ্রাম। আচ্ছা, নিচে এম হবে, এম মানে কি ভাইয়া? অক্সিজেন, অক্সিজেন দেয়া আছে। অক্সিজেন O2 দেয়া থাকলে অক্সিজেনের জন্য পারমাণবিক সংখ্যা কত? 8, তাহলে ভর কত? 16। কয়টা অক্সিজেন? 2টা, তাহলে ক্যালকুলেশন করলে 32। বসাও নিচে 32, এটার সাথে এটা কাটাকাটি করলে দেখো 16 দুগুণা 32, এটার সাথে এটা কাটাকাটি করলে দেখো 11.2। এখান থেকে 11.2 লিটার পাওয়া যায়। তাহলে আনসার কোনটা? বি নাম্বারটা, 11.2 লিটার। দেখো এখানে আরেকটা কাহিনী আছে, কখনো কখনো অপশনে মিলিলিটারে দেয়া থাকতে পারে। আমরা জানি 1 লিটার ইকুয়ালস টু 1000 মিলিলিটার, 1 লিটার ইকুয়ালস টু 1000 মিলিলিটার। সো মিলিলিটার যদি দেয়া থাকে তাহলে এইটাকে 1000 দিয়ে গুণ করলে 11200 মিলিলিটার পাওয়া যায়, ঠিক আছে? যদি কখনো মিলিলিটারে দেয়া থাকে তাহলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছো আমার ক্লাস? কেমন লাগছে বলো তো? ঠিকঠাক? ওকে, সো আমরা 1 ঘন্টার কাছাকাছি সময়ে 24টা মতো এমসিকিউ কভার করে ফেলছি। ওকে, সো বসেরা যারা যারা আমাদের সাথে ক্লাসে আসো, এই পর্যন্ত যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখবা ইয়েস স্যার বুঝতে পারছি, ইয়েস স্যার বুঝতে পারছি। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা এবং বলবা যে ভাইয়া বুঝতে পারছি। চলো আমরা এখন আসি আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে যাই, দেখি আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে। এটা তো 11.2 লিটার। এবার বলছে এসটিপিতে, খেয়াল করো এসটিপিতে 8.5 গ্রাম অ্যামোনিয়া থাকলে তার আয়তন কত? আবারও সেম কাহিনী, এসটিপিতে আয়তন মানে ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার। ভর দেয়া আছে মানে উপরে যাবে ডাব্লিউ নিচে যাবে এম। আয়তন জিজ্ঞেস করছে মানে ভিএল ইকুয়ালস টু আর গুণ করো 22.4 ইন্টু ডাব্লিউ বাই এম হওয়ার কথা। ডাব্লিউ এর ভ্যালু মানে কি? 8.5 গ্রাম দেয়া আছে।
এম এর ভ্যালু মানে কত, অ্যামোনিয়ার জন্য এম এর ভ্যালু যেটা আসবে সেটা বের করতে হবে। ভাইয়া অ্যামোনিয়ার জন্য নাইট্রোজেন 7 14 হাইড্রোজেন 3 টোটাল মিলে ক্যালকুলেশন করলে 17 আসে, তাহলে এখানে তুমি 17 বসাবা। এটার সাথে এটা কাটাকাটি করলে 2 আসে, এটার সাথে এটা কাটাকাটি করলে 11.2 আসে। কেন, এটার হাফ এটা, মানে এটার হাফ এটা, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে হাফ হয়ে আসে। সো আমরা এখান থেকে 11.2 লিটার পাই। এখানে তাহলে আমরা কারেক্ট আনসার কোনটা পাবো, সি নাম্বার। সো এখান থেকে সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছি। ওকে, সিম্পল কোশ্চেন ছিল, একদম ক্লিয়ার চলে আসছে। এবার বলছে প্রমাণ অবস্থায়, ভাইয়া কি বলছে, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত হবে। প্রমাণ অবস্থায় আয়তন মানে আবারও সেম কাহিনী, VL ডিভাইডেড বাই 22.4 লিটার। এবার এখানে জিজ্ঞেস করছে কি, খুব সিম্পল, হিলিয়াম গ্যাসের আয়তন। হিলিয়াম মানে উপরে W ডিভাইডেড বাই M। এবার হিলিয়াম কিন্তু একটা গ্যাস, হিলিয়াম মানে কি He, হিলিয়াম একটা গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, এটা কিন্তু অণু না, পরমাণু। তো হিলিয়াম গ্যাস এ আকারে থাকে এবং হিলিয়াম গ্যাসের আণবিক ভর হয় কত, 4 গ্রাম। কত হয়, 4 গ্রাম, এটা মুখস্থ করতে হবে, হিলিয়াম গ্যাসের আণবিক ভর 4 গ্রাম। এবার আমাদের এখানে আয়তন বের করা লাগবে, মানে VL এর ভ্যালু, তাহলে VL ইকুয়ালস টু আড়াআড়ি গুণ করলে, এটা আড়াআড়ি গুণ করলে দেখো 22.4 ইন্টু উপরে W, W এর ভ্যালু কত দেখো 4 গ্রাম দেয়া আছে, না না W ভ্যালু কয় গ্রাম দেয়া আছে, 10 গ্রাম দেয়া আছে, আর নিচে M, M মানে কি, M মানে হচ্ছে আণবিক ভর, তাহলে এটা পাবো আমি 4 গ্রাম। এবার এটাকে ক্যালকুলেট করলে আমাদের বের হয়ে যাবে, কি করব আমরা, 22.4 ইন্টু 10 মানে 224 ডিভাইডেড বাই 4। সো ক্যালকুলেশন করলে এখান থেকে 56 আসে, মানে 56 লিটার হয় আমাদের কারেক্ট আনসার। কোনটা, বি নাম্বারটা। সো বি হয় আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। 56 লিটার। পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেন বলছে ঘনমাত্রা প্রকাশের রীতি। তো আমরা জানি ঘনমাত্রা প্রকাশ করার জন্য ওই যে S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V আমরা একটা ফর্মুলা ব্যবহার করি, যেখানে এই যে N ডিভাইডেড বাই V মানে হচ্ছে মোল পার লিটার, যেটাকে আমরা মোলারিটি বলি। মনে আছে, শেখাইছিলাম তোমাদের বেসিক ক্লাসে, যেটাকে আমরা মোলারিটি বলি। মোলারিটি মানে কি, ঘনমাত্রা। তো ঘনমাত্রা প্রকাশের যে রীতি, যেটাকে আমরা মোল পার লিটার বলি, এটাকে আরেকটা নামে মোলারিটি বলে। মোলারিটির ক্ষেত্রে কি হয় বলতো, তাপমাত্রা নির্দিষ্ট থাকে, মনে আছে শেখাইছিলাম, তাপমাত্রা নির্দিষ্ট থাকে। যারা আমার এইটার বেসিক ক্লাস করো নাই, যারা এগুলো পারো না বা জানো না, তারা অবশ্যই বেসিক ক্লাসটা দেখে আসবা। এমসিকিউ দেখার পাশাপাশি অবশ্যই বেসিক ক্লাসটা দেখে আসবা, তাহলে তোমার এই বেসিকগুলো তুমি জানতে পারবা। ওকে, এই বেসিকগুলোর ইচ অ্যান্ড এভরিথিং জানতে পারবা। তাহলে আমরা মোলারিটি দেখলাম। পরে বলছে মোলার দ্রবণের ঘনমাত্রা কত। মোলার দ্রবণ, মোলার দ্রবণ আমি শেখাইছিলাম, যদি কোথাও মোলার দ্রবণ লেখা থাকে, মোলার দ্রবণ লেখা থাকে, মোলার দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা S ইকুয়ালস টু 1 মোলারিটি লিখতে হয়। 1 মোলারিটি মানেই মোলার দ্রবণ, মোলার দ্রবণ মানেই ভাইয়া 1 মোলারিটি, 1 মোলারিটি মানে মোলার দ্রবণ, মোলার দ্রবণ মানেই ভাইয়া 1 মোলারিটি। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা মোলার দ্রবণ বলছে তখন ঘনমাত্রা পাচ্ছি হচ্ছে 1 মোলারিটি। পরে আসো আমরা যদি পরেরটা দেখি, মোলার দ্রবণ 1 মোলারিটি। এবার বলছে দেখো সেমি মোলার দ্রবণ বলতে কি বোঝায়। আমি বলছিলাম সেমি শব্দের অর্থ হাফ। সেমি শব্দের অর্থ কি, সেমি শব্দের অর্থ হাফ। কোথাও যদি সেমি মোলার বলা থাকে, সেমি মোলার এইটা বলা থাকে, এইটার মানে হচ্ছে ঘনমাত্রা S ইকুয়ালস টু হাফ মোলারিটি। এটাকে এভাবে কখনো কখনো M/2 লেখা হয়, আবার কখনো কখনো 0.5 মোলারিটি লেখা হয়। যেটাই থাকুক, এই যে কথাগুলো বললাম, যেটাই থাকুক সেমি শব্দের অর্থই হচ্ছে 0.5 বা M/2 বা হাফ। আমাকে বুঝে নিতে হবে, অপশনে যেটা থাকবে সেটা আমি দাগাবো, ঠিক আছে। তাহলে সেমি শব্দের অর্থ হাফ। তাহলে মোলার, সেমি মোলার দেখলাম। সেমি মোলার আর মোলার এটা ছাড়াও আমাদের আর দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডেসি, আমি ক্লাসে বুঝাইছি। ডেসি মানে হচ্ছে 0.1 মোলারিটি, মানে এটাকে বলে M ডিভাইডেড বাই 10। ডেসি মানে কি 0.1 মোলারিটি। কোথাও যদি ডেসি শব্দটা লেখা থাকে, এটার মানে S ইকুয়ালস টু 0.1 মোলারিটি বসবে। S ইকুয়ালস টু কত বসবে, 0.1 মোলারিটি। এছাড়া আরেকটা শব্দ আছে, সেটাও তোমাকে শেখা লাগবে, মুখস্থ করবা, সেটা হচ্ছে সেন্টি। কি, সেন্টি। যদি কখনো সেন্টিমোলার এটা বলা থাকে, সেন্টিমোলার বলা থাকে মানে S ইকুয়ালস টু, খেয়াল করো, S ইকুয়ালস টু 1/100 মোলারিটি। কি বলছি, 1/100 মানে হচ্ছে M/100 এভাবে লেখা যায়, বা এটাকে 0.01 মোলারিটি লেখা যায়। কি লেখা যায় ভাইয়া, 0.01 মোলারিটি। সো 0.01 মোলারিটি বললে তখন সেটা কি, সেন্টি। তাহলে দেখো মোলার বললে 1,
সেমিমোলার বললে 0.5, ডেসিমোলার বললে 0.1, আর যদি সেন্টি বলে তাহলে 0.01। কয়েকটা ভ্যালু, এগুলো আমি তোমাদের ক্লাসেও কিন্তু লিখে দিছি, আমরা ওই যে রিভিশন ক্লাস যেটা করলাম ওইটাতেও লিখে দিছি। সো আমরা এটা আশা করি মনে রাখতে পারবো। ওকে, তাহলে সেমিমোলার মানে কি 0.5, সেমি শব্দের অর্থ 0.5। আচ্ছা, এই পর্যন্ত বোঝার পর এখন আমরা 30 নাম্বার এমসিকিউ দেখবো, আরো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা একটু দেখার চেষ্টা করব। কি বলছে? বলছে 10 গ্রাম HCl কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কি পরিমাণ KOH দরকার, কি পরিমাণ KOH দরকার। সো আমরা এখানে HCl কে প্রশমিত করব, কাকে? HCl কে। কি দিয়ে প্রশমিত করব ভাইয়া? KOH দিয়ে প্রশমিত করব। খেয়াল করো, এই দুইটা বিক্রিয়া করলে HCl এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা বিক্রিয়া করলে আমরা পটাশিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করি। কি তৈরি করি? পটাশিয়াম ক্লোরাইড এবং পানি। এইটার ক্ষেত্রে ভাইয়া আমরা কি সূত্র ব্যবহার করব? সহগ অনুপাত সূত্র ব্যবহার করব। কোন সূত্র? সহগ অনুপাত সূত্র, সহগ অনুপাত সূত্র। তাহলে আমরা ইজিলি করতে পারবো। দেখো এখানে আমাদের HCl এর আগে 1 মোল আছে, পটাশিয়ামের আগেও 1 মোল আছে। তাহলে দেখো N অফ, আমরা যদি এখান থেকে বের করার চেষ্টা করি, N অফ HCl মানে পটাশিয়াম ক্লোরাইডের তোমার হচ্ছে মোল ডিভাইডেড বাই তার সামনের সহগ লিখলাম, ইকুয়াল টু KOH এর মোল, KOH তার মোল ডিভাইডেড বাই তার সামনের সহগ লিখে ফেললাম। তাহলে দেখো N অফ HCl এর মোল ডিভাইডেড বাই তার সামনের সহগ, N অফ পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল ডিভাইডেড বাই তার সামনের সহগ লিখে ফেললাম। এইটাকে বলে হচ্ছে সহগ অনুপাত সূত্র। কি বলে? সহগ অনুপাত সূত্র। তাহলে দেখো N অফ HCl ডিভাইডেড বাই 1, N অফ KOH ডিভাইডেড বাই 1। তাহলে কি এই জায়গায় আগে বিক্রিয়াটা করলাম, করে এটা লিখলাম। এবার আমাদের বলছে কি 10 গ্রাম HCl এটার সাথে প্রশমিত করতে কত গ্রাম বা কি পরিমাণ KOH লাগে। তাহলে এই HCl কে যখন আমি ভাঙবো তখন আমার অবশ্যই W ডিভাইডেড বাই M ফরম্যাটে ভাঙতে হবে এবং HCl টা নিচে লিখতে হবে। যেহেতু আমার ওখানেও ভর চাইছে, এটাকেও আমি W ডিভাইডেড বাই M ফরম্যাটে ভাঙবো, এখানে আমি KOH লিখবো। ঠিক আছে, এই পর্যন্ত লেখার পর এখন আমি এই ম্যাথটা কেমনে করব? W ডিভাইডেড বাই M এর ভ্যালু বসাবো। W এর ভ্যালু মানে কি? যেই ভ্যালু দেয়া থাকবে। HCl এর জন্য দেয়া আছে দেখো 10 গ্রাম লিখলাম, নিচে HCl এর আণবিক ভর, ক্লোরিনের জন্য 35.5, হাইড্রোজেনের জন্য 1, ক্যালকুলেশন করলে 36.5 আসে। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য যদি আমি বসাই, W এর পরিমাণ আমার বের করা লাগবে, নিচে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য আণবিক ভর বসাতে হবে। তাহলে দেখো পটাশিয়াম 19 39, তারপরে হাইড্রোজেন 1, অক্সিজেন 8 16, টোটাল মিলে ক্যালকুলেশন করলে এখান থেকে আমার রেজাল্ট আসে কত? 56। রেজাল্ট কত আসে? পটাশিয়াম 19 39 40 50 56, হ্যাঁ 56 আসে। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো রেজাল্ট আমি 56 পাচ্ছি। এবার যদি আমি এখান থেকে W এর ভ্যালু বের করি, W ইকুয়ালস টু 10 ইন্টু 56 ডিভাইডেড বাই 36.5। তো খেয়াল করো আমরা রেজাল্ট কত পাচ্ছি? 56 ইন্টু 10 ডিভাইডেড বাই 36.5। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট 15.34 গ্রাম আসে। কত আসে? 15.34 গ্রাম, যেটা কত নাম্বারে? দেখো বি নাম্বারে। সো এখান থেকে আমরা বি পাচ্ছি কারেক্ট আনসার। কোনটা পাচ্ছি ভাইয়া? বি পাচ্ছি কারেক্ট আনসার। সো বি যদি কারেক্ট আনসার পাই তাহলে এখানে আমরা বি পাইলাম কারেক্ট আনসার। এবার বি দাগাই ফেলবো। সো আশা করি ক্লিয়ার হয়েছে। এই দেখো বি কারেক্ট আনসার পাইছি। তাহলে এখানকার মেইন কাহিনী কি? এখানকার মেইন কাহিনী হচ্ছে এখন কিন্তু আর একটা যৌগের ভিতরে দিচ্ছে না তোমাকে। তোমাকে কিসের ভিতরে দিচ্ছে? এখানে তোমাকে দিচ্ছে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা বিক্রিয়া করলে কি হয় বলছে? পূর্ণ প্রশমিত। প্রশমিত মানে কি? এইটাকে দিয়ে এইটাকে বিক্রিয়া করাতে হবে। এইটাকে দিয়ে এটাকে বিক্রিয়া করাইলে কি ঘটবে? যখনই এরকম আলাদা আলাদা বিক্রিয়া থাকবে তখন তোমাকে সহগ অনুপাত সূত্র ব্যবহার করে তারপরে ম্যাথটা সলভ করতে হবে, তাহলে তুমি ইজিলি করতে পারবা। তাহলে আমরা এখানে কি করলাম? সহগ অনুপাত সূত্র ব্যবহার করে ইজিলি করলাম। কি করলাম? সহগ অনুপাত সূত্র ব্যবহার করে ইজিলি করলাম। তো আশা করি বুঝতে পারছো সহগ অনুপাত সূত্র কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে ইজিলি করতে হয়। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এবার আসো পরে বলছে 750 ml 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম দ্রব রয়েছে। তো কত গ্রাম দ্রব রয়েছে সেটা জিজ্ঞেস করছে, বাট এখানে আমাদের দ্রবণটা কি? সোডিয়াম কার্বনেট। ভাইয়া সোডিয়াম কার্বনেট মানে Na2CO3, তোমাদের আমি ক্লাসে শেখাইছিলাম। এখানে আমার মোলারিটি দেয়া আছে না, ঘনমাত্রা দেয়া আছে, দ্রব চাইছে। তাহলে আমরা জানি মোলারিটি বা ঘনমাত্রার একটা ফর্মুলা আছে, S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV, যেখানে এই V হচ্ছে ml এ, V কিসে? মিলিলিটারে।
আচ্ছা, এখান থেকে আমার কত গ্রাম দ্রব্য মানে ভর ডাব্লিউ এর পরিমাণ জিজ্ঞেস করছে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমি সরাসরি ফর্মুলা লিখতে পারি আর আর গুণ করো এস এম ভি, নিচে আসে আমার 1000। এবার দেখো এস এর ভ্যালু কত ভাইয়া, এস এর ভ্যালু হচ্ছে 0.1, এস এর ভ্যালু কত 0.1, এম এর ভ্যালু কত, এম মানে সোডিয়াম কার্বনেট, ভাইয়া সোডিয়াম কার্বনেটটা সবসময় মুখস্থ রাখতে হবে, কত আসবে 106। কিভাবে আসবে 106, সোডিয়ামের জন্য 23, কয়টা সোডিয়াম 2টা, কার্বনের জন্য 12, এবার অক্সিজেনের জন্য 8, 16 গুণ 3, ক্যালকুলেশন করলে দেখো 106 আসে, কত আসে 106। সেখান থেকে আমি এখন আণবিক ভর 106 বসাবো, ভি এর ভ্যালু দেখো মিলিলিটারেই দেয়া আছে, কত দেয়া আছে 750, বসাও, নিচে বসাও তুমি 1000, এইটা যদি তুমি ক্যালকুলেট করো এখন তুমি পেয়ে যাবা, পাবা কত 0.1 ইন্টু 106 ইন্টু 705 ডিভাইডেড বাই 1000, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো 7.95 গ্রাম আসে, কত আসে 7.95 গ্রাম। সেখান থেকে ক্যালকুলেশন করে দেখো আমরা ডি নাম্বার পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার, ডি নাম্বার 7.95 গ্রাম, কি পাচ্ছি ডি নাম্বার 7.95 গ্রাম। বুঝতে পারছি, একদম সিম্পল, জাস্ট তুমি যদি ফর্মুলাগুলো জানো তাহলে এখান থেকে ইজিলি পারবা। যারা আমার বেসিক ক্লাস করছো তাদের এগুলো ধরতে একটু সমস্যা হবে না, কারণ এই সব ম্যাথ আমি বেসিক ক্লাসে বেসিক সহ দেখাইছি। আর যারা বেসিক ক্লাস করো নাই, ধরতে যদি সমস্যা হয় তাহলে বেসিক ক্লাসটা করে আসবা, তাহলে আরো বেটার হবে, কারণ এখন তো প্র্যাকটিস ক্লাস করতেছি আমরা পর্যাপ্ত প্র্যাকটিস করতেছি। সো প্র্যাকটিসের ভিতর তো আমরা বেসিক দেখাবো না, আমরা অনেক বেসিক আলোচনা করবো না, যে মোলারিটি কি, কিভাবে আসলো, ফর্মুলা কিভাবে মনে রাখতে হবে, কোনটার মানে কি, কোনটা দ্রব, কোনটা দ্রাবক, কোনটা কিভাবে করতে হয়, এগুলো তো আমরা দেখবো না, তাই না? সো চলো এখন আমরা পরের কোশ্চেনে যাই, এটা তো আমাদের মিলেই গেল। পরের কোশ্চেন বলছে যে 100 গ্রাম ডেসিমোলার, খেয়াল করো কথাটা কি ডেসিমোলার, আমি বলছিলাম ডেসি শব্দ মানেই তোমার 0.1 মোলারিটি বুঝে নিতে হবে, শব্দটা কি ডেসি, ডেসি মানেই 0.1 মোলারিটি। কস্টিক সোডা, এটা মুখস্থ রাখতে হবে, কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, Na মানে সোডিয়াম, OH। এবার খেয়াল করো সোডিয়ামের জন্য আণবিক ভর 23, অক্সিজেনের জন্য 16 আর হাইড্রোজেনের জন্য 1, ক্যালকুলেশন করলে সোডিয়াম হাইড্রোক্সাইড 40 গ্রাম, এটা আমাদের মুখস্থ থাকা চাই, আমি কিন্তু লিখে দেখাই দিলাম, বাট তোমার মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি বের করেও মুখস্থ করতে পারো, আবার ডিরেক্ট লিখে লিখে মুখস্থ করতে পারো। প্রস্তুত করতে কি পরিমাণ দ্রব্য লাগবে, এই যে কি পরিমাণ দ্রব্য লাগবে, দ্রবের পরিমাণ, এটা ভাইয়া ডাব্লিউ, তাহলে আমরা জানি ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি, যেখানে ভি কিসে ভাইয়া এমএল এ। এখান থেকে যদি আমি ডাব্লিউ এর পরিমাণ বের করতে চাই তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আর আর গুণ করলে এস এম ভি এম এল ডিভাইডেড বাই 1000, এটা আসে। তো খেয়াল করো এস এর ভ্যালু কত ভাইয়া, এস এর ভ্যালু কত ভাইয়া, এস এর ভ্যালু হচ্ছে আমাদের যেটা দেয়া আছে ঘনমাত্রা 0.1, এম এর ভ্যালু কত, এম মানে আমাদের আণবিক ভর কত 40, ভি মানে কত, ভি মানে আমাদের আয়তন, আয়তন কত দেয়া আছে 100 ml, কত দেয়া আছে 100 ml ডিভাইডেড বাই খেয়াল করো 1000 দেয়া আছে। সেখান থেকে যদি আমরা কাটাকাটি করি 2টা শূন্য কেটে গেল, খেয়াল করো 2টা শূন্য কেটে গেল, এবার এই শূন্যর সাথে এই শূন্য কাটলো, কাটাকাটি করলে এটার সাথে এটা 0.4 আসে, কত আসে 0.4 গ্রাম। সো আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা এ নাম্বার পাই কারেক্ট আনসার 0.4 গ্রাম। দেখো রেজাল্ট কত 0.4 গ্রাম। দেখছো প্রত্যেকটা কোশ্চেন একদম টু দা পয়েন্টে এ টু জেড মিলে যাচ্ছে না, কেন? কোনো ভুল হচ্ছে না, কেন? কারণ এটা প্র্যাকটিস, আমি এত প্র্যাকটিস করছি, এত করাইছি সব ম্যাথ, যে আমার কোনোটা এখানে ভুল হচ্ছে না। তো তোমার যেটা করা লাগবে আমার সাথে সাথে প্রত্যেকটা ম্যাথ একদম এ টু জেড প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করে 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 নিজের ভিতর ঢুকায় ফেলবা, একদম লিখে লিখে প্র্যাকটিস করে এক একটা ম্যাথ বহুতবার প্র্যাকটিস করবা, প্রশ্নটা ভালো করে পড়বা, একদম এ টু জেড প্রশ্নটা ভালো করে পড়বা। এভাবে তুমি যদি আগাইতে পারো তাহলে তুমি আসলেই আগাবা। ওকে, সো আসো এবার বলছে, দেখো পরের কোশ্চেনে যাই, বলছে 1 লিটার 1L সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা ডেসিমোলার, ডেসি মানে কত 0.1 মোলারিটি, দ্রবণে কি পরিমাণ দ্রব্য থাকে। তো যখনই আমার দ্রবের পরিমাণ বের করবে মোলারিটি থেকে, তখন আমরা ডিরেক্ট ফর্মুলা ডাব্লিউ লিখতে পারবো। ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে এস এম ভি, যেখানে ভি হচ্ছে এমএলএ ডিভাইডেড বাই 1000, এটা আমরা লিখতে পারবো। এবার খেয়াল করো এস এর ভ্যালু আমার কত দেয়া আছে 0.1 মোলারিটি, এম এর ভ্যালু কত, সালফিউরিক অ্যাসিডের জন্য 98, মুখস্থ থাকা চাই। খেয়াল করো সালফিউরিক অ্যাসিড কিভাবে বের করব, H2SO4, হাইড্রোজেনের 1, কয়টা হাইড্রোজেন 2টা, তাহলে 2, সালফারের জন্য কত 16 32,
অক্সিজেন কত ভাইয়া 8 16, কয়টা অক্সিজেন 4টা, টোটাল মিলে বের করলে দেখবা 98 গ্রাম আসবে। ঠিক আছে, এইভাবে ভেঙে ভেঙে বের করা যায়। বাট তুমি কি করবা, তুমি এটা মুখস্থ রাখবা, ভেঙে ভেঙে তো শিখবাই, তুমি এটা মুখস্থ রাখবা ম্যাথ করার জন্য। তাহলে 98 বসালাম। VmL আয়তন, আয়তন দেখো কত দেয়া আছে 1 লিটার, 1 লিটার মানে কি 1000 ml, কারণ কি এটা ml এ বসাতে হবে। দেয়া আছে ভাই আমার 1 লিটার, মানে 1 লিটার মানে কি 1000 ml, কারণ আয়তন আমার ml এ বসাতে হবে। নিচে আমি আরো 1000 নিলাম, এটা এবং এটা কেটে গেল, কাটাকাটি করে 9.8 গ্রাম আসে আমার রেজাল্ট। তো এখান থেকে ডি নাম্বারকে আমরা দাগাইতে পারি। একটা মজার বিষয় খেয়াল করছো, এই প্রশ্নগুলোর ভিতরে সব দেয়া থাকে, আণবিক ভর দেয়া থাকে না। সব দেয়া থাকে, আণবিক ভর দেয়া থাকে না। কিসের কিসের আণবিক ভর দেয়া থাকে না? দেখো আমরা কি কি ব্যবহার করি, আমরা সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি, আমরা পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করি, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, তাই না? আমরা সোডিয়াম কার্বনেট ব্যবহার করি। এই জিনিসপত্রগুলো আমরা এতক্ষণ করে আসলাম না, এগুলার একটারও আণবিক ভর দেয়া ছিল? ভাইয়া দেয়া ছিল না। যদি না দেয়া থাকে তাহলে তোমাকে বের করে নিতে হবে, আর না হলে মুখস্থ থাকতে হবে। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, এটার জন্য কত বলো, 23 আর 35.5, মানে এখানে আমাদের 58.5 আসে, এটা আসে। দেখো পটাশিয়াম 19 39, তারপরে ক্লোরিন 35.5, ক্যালকুলেশন করলে 74.5 আসে, এটাও দেখছি। সোডিয়াম হাইড্রোক্সাইড কত ভাইয়া 40, সালফিউরিক অ্যাসিড কত 98, সোডিয়াম কার্বনেট কত ভাইয়া 106, এগুলো মুখস্থ থাকতে হবে। এবার দেখো আরেকটা ছিল ক্যালসিয়াম কার্বনেট, করছিলাম, এটা কত ভাইয়া, এটা 100 গ্রাম। এই যে জিনিসপত্রগুলো দেখালাম, এগুলো কি থাকা চাই, মুখস্থ। কি থাকা চাই, মুখস্থ। কখনো যেন তুমি ভুল না করো। আচ্ছা মুখস্থ যদি না থাকে তাহলে বের করা শিখতে হবে। ইন্ডিভিজুয়াল গুলা যদি মনে রাখতে পারো তাও হবে, কারণ কি ইন্ডিভিজুয়াল মনে রাখলে তো বের করতে পারবা। তবে হ্যাঁ, যদি এইগুলা মনে রাখতে পারো এটা খুব ভালো হয়, এগুলা মনে রাখতে পারো তাহলে খুব বেশি ভালো হয়, এখান থেকেই তুমি ম্যাথ পাবা। আচ্ছা এছাড়া আরো কয়েকটা আছে, কিন্তু আরো কয়েকটা ইউজ করছিলাম, যেমন ক্লোরিনেরটা ইউজ করছি, হাইড্রোজেনেরটা ইউজ করছি, কার্বন ডাইঅক্সাইড ইউজ করছি, কার্বন মনোক্সাইড ইউজ করছি, তাই না? এগুলাও আমার লাগবে। ওকে, পরে বলছে 500 ml পানিতে এত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? দ্রবণের ঘনমাত্রা কত? মাদ্রাসা বোর্ড 24-এ আসছে। সো আমরা জানি দ্রবণের ঘনমাত্রা S ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে 1000 W ডিভাইডেড বাই MV ml, এটা। তো খেয়াল করো 1000 নিলাম, W এর ভ্যালু কত দেয়া আছে 111 গ্রাম। আচ্ছা আমি 111 বসালাম, ডিভাইডেড বাই, দেখো M আছে আণবিক ভর আর VmL মানে আয়তন। সো VmL এর আয়তন 500 ml দিয়ে দিলাম। এবার M মানে কি ভাইয়া, M মানে আমার আণবিক ভর। কার জন্য আণবিক ভর? ক্যালসিয়াম ক্লোরাইড। ভাই আমি তো ক্যালসিয়াম ক্লোরাইড আণবিক ভর জানি না, তাহলে আমার ভেঙে ভেঙে করতে হবে। দেখো ক্যালসিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা কত 20, আণবিক ভর কত 40, বসালাম 40। ক্লোরিনের জন্য কত? ক্লোরিন হচ্ছে 35.5, কয়টা ক্লোরিন? 2টা, তাহলে 2 দিয়ে গুণ করো, দেখো আসবে হচ্ছে 71 প্লাস 40, টোটাল মিলে ক্যালকুলেশন করলে ক্যালসিয়াম ক্লোরাইড রেজাল্ট আসবে কত, খেয়াল করো 111 আসবে। কত আসবে? 111। তো এখানে যদি তুমি 111 করো তাহলে নিচে এই জায়গাতে আণবিক ভর 111 বসাতে পারবা। বসালে দেখো 111 কেটে যায়, 500-র সাথে এটা কাটাকাটি করলে 2 আসে, টোটাল মিলে রেজাল্ট আসে 2 মোলারিটি। টোটাল মিলে রেজাল্ট কি আসে ভাইয়া? 2 মোলারিটি। সো এখান থেকে আমরা 2 মোলারিটি রেজাল্ট পাবো। কত পাবো? 2 মোলারিটি রেজাল্ট পাবো। ক্লিয়ার করতে পারছি? কত পাবো ভাইয়া? 2 মোলারিটি। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে আসো এর পরের অংশে যাই। এর পরের অংশে বলছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইনটু 7 মলিকিউল পানি, এই যৌগে কেলাস পানির শতকরা পরিমাণ কত? কেলাস পানির শতকরা পরিমাণ, কেলাস পানি মানে কি? এই যে 7 মলিকিউল পানি, এটা। এখন আমরা জানি শতকরা পরিমাণ বের করতে গেলে উপরে যাবে তার নিজের ভর আর নিচে যাবে মোট ভর। মোট ভর মানে কি ভাইয়া? ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর সাথে 7 মলিকিউল পানি, এটা হচ্ছে তার মোট ভর। আর যার শতকরা পরিমাণ বের করতে হবে ভাই, যার শতকরা পরিমাণ বের করতে হবে উপরে যাবে তার নিজের ভর। তাহলে এখানে আমরা শতকরা পার্সেন্টেজ ইকুয়ালস টু উপরে গেল তার নিজের ভর আর নিচে গেল মোট ভর। তাহলে উপরে যদি নিজের ভর যায়, এটা যদি এখন বের করি, পানি দেয়া আছে 7 মলিকিউল, এক মলিকিউলের তোমার হচ্ছে আণবিক ভর কত? 18 গ্রাম, বের করলাম। নিচে যদি খেয়াল করো ম্যাগনেসিয়ামের জন্য ম্যাগনেসিয়াম 12 24, ক্লোরিনের জন্য ক্লোরিন 35.5, 2 দিয়ে গুণ করলে 71। এবার দেখো এখানে 7 মলিকিউল পানি, 7 × 18, এই হচ্ছে তোমার টোটাল ক্যালকুলেশন। এর সাথে 100% গুণ করলেই তোমার রেজাল্ট চলে আসবে। তাহলে তুমি কি করবা? প্রথমে ক্যালকুলেটর বের করবা, তারপরে ভগ্নাংশ নিবা, এরপরে 7 × 18 × 100
ডিভাইডেড বাই 24 প্লাস 71 প্লাস 7 ইন্টু 18, এই বসায় ক্যালকুলেশন করলে এখান থেকে রেজাল্ট দেখো 57.01% আসে। কত আসে ভাইয়া? 57.01%। সেখান থেকে আমরা 57.01% রেজাল্ট পাই, মানে হচ্ছে আমাদের ডি নাম্বার আসে রেজাল্ট। ক্লিয়ার করতে পারছি? 57.01 মানে আমাদের ডি নাম্বার আসে হচ্ছে রেজাল্ট। সো এইটা আমাদের রেজাল্ট আসলো। পরে আসো, পরে দেখি বলছে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফারের শতকরা সংযুক্তি কত। এটা আমি তোমাদের রিভিশন ক্লাসে সরাসরি করিয়েছিলাম। তো অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফারের শতকরা সংযুক্তি যদি বের করতে হয় তাহলে এখানে আমাদের কি করা লাগবে? সালফারের পার্সেন্টেজ বের করব। নিচে যাবে আমাদের মোট যৌগের ভর। মোট যৌগের ভর মানে কি? Al2SO4 3, এটা আমাদের মোট যৌগ। উপরে যাবে আমাদের সালফারের ভর। সালফার কয়টা খেয়াল করো, এখানে একটা সালফার 3 দিয়ে গুণ করলে এখানে আমরা 3 সালফার পাই। কয়টা সালফার পাই? 3 সালফার। এবার যদি আমরা পার্সেন্টেজ করতে যাই এর সাথে আমাদের 100% গুণ করা লাগবে। তো সালফারের জন্য 3 নিলাম। সালফার কত? সালফার 1632 ডিভাইডেড বাই নিচে দেখো অ্যালুমিনিয়াম 27 1327 গুণ কত? 2। এবার খেয়াল করো এখানে সালফার, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1632, কয়টা সালফার? 3টা, গুণ করলাম 3 দিয়ে। অক্সিজেন দেখো কয়টা? অক্সিজেন ভাইয়া এখানে 4 আর এখানে 3, 3 এ 4 12টা। একটা অক্সিজেনের জন্য 16, 12টা অক্সিজেনের জন্য যত আসবে 12 দিয়ে গুণ করলাম। এবার 100% করতে গেলে উপরে 100 দেয়া লাগবে। এবার এটাকে তুমি কি করবা? ক্যালকুলেটরে বসাবা। 3 × 32 প্লাস 3 × 32 × 100 ডিভাইডেড বাই 27 × 2 প্লাস 32 × 3 প্লাস 16 × 2। ক্যালকুলেশন করলে এখান থেকে আমি রেজাল্ট পাবো 52.74। কত পাবো? 52.74। আচ্ছা আরেকবার একটু দেখি, Al2SO4 ঠিক আছে কিনা? অ্যালুমিনিয়াম 1327 × 2 ঠিক আছে, সালফার 1632 × 3 এটাও ঠিক আছে, অক্সিজেন 816 গুণ 3 এ 4 12 এটাও ঠিক আছে। সো আমরা যদি দেখি উপরে 3 × 32 × 100 করলাম ডিভাইডেড বাই তোমার 27 দুগুণা 54, তাই না? 27 দুগুণা 54 প্লাস 32 × 3 প্লাস 16 × 2, এখান থেকে ক্যালকুলেশন করলে এই তো 52.54 আসে। আমার তো 52.54 আসে, আগেও আমি 52.54 বের করছি। তাহলে এখানে অ্যালুমিনিয়াম 1327 এটাও ঠিক আছে। সো ওরা কোথাও একটা ভুল করছে, এরা 28 বের করতেছে। আরেকবার একটু দেখার চেষ্টা করি। সালফারের শতকরা সংযুক্তি বের করতে বলছে। সো আমি যদি নিচে যাই, অ্যালুমিনিয়াম 1327, কয়টা অ্যালুমিনিয়াম? 3টা, 2টা দিলাম 2টা। আচ্ছা সালফারের এটা গুণ করলে আমার আসে হচ্ছে 3টা, তাহলে 3 × সালফার 1632। আচ্ছা বের করলাম। এবার দেখো অক্সিজেন 816, কয়টা অক্সিজেন? 3 এ 4 12টা দিলাম। উপরে আমার 3 × 32 এটা যায় ইন্টু 100%। এবার একটু আমি দেখার চেষ্টা করি কত আসে। আমার এখানে 27 গুণ 2 প্লাস 3 × 32 প্লাস 16 গুণ 12 এটা আসে। টোটাল মিলে আসে হচ্ছে 294। আচ্ছা নিচে 294, উপরে হচ্ছে 32 গুণ 3, তাহলে এখানে আমি 3 × 32 দেখি 96। ওকে, এর সাথে যাবে আমার 100%। আচ্ছা এবার দেখি তো, তাহলে আমার মেবি নিচে কোথাও ভুল হচ্ছিল। তাহলে 96 তার সাথে ডাবল শূন্য 294। হ্যাঁ এটা 32%ই আসতেছে, 32.65। তাহলে দেখছো এখানে আমার ভুল কোথায় হচ্ছিল? এই জায়গায় যখন আমি নিচে বসাচ্ছিলাম, এই যে 16 সাথে 12 এই জায়গায় হয়তো আমি ঠিকঠাক বসাইনি। 16 সাথে 12 যখন আমি বের করছিলাম তখন আমার ঠিকঠাক বসানো হয়নি। সো 32 বাট আসতে হচ্ছে 28, 16 সাথে 12, তার মানে অপশনে কোথাও একটা মিস্টেক আছে, কিছু একটা। 32ই তো আসবে। আমি তো সব দিক দিয়ে চেক করলাম, 32 আসার কথা। তোমরা দেখো তো এটা বের করে কত আসে। ওকে তারপর আমি আরেকটু ক্রস চেক করি। আচ্ছা আমি আসলে টানা তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, তো ক্লাস নিতে নিতে মাথা হয়তো একটু এদিক সেদিক হয়ে গেছে, যার কারণে আমি ক্যালকুলেটারে বারবার ভুল বসাচ্ছিলাম। বাকি সব ঠিকই আছে বুঝছো।
এখানে যেটা আছে এটাই, জাস্ট ক্যালকুলেটারে হয়তো ভুল বসাচ্ছিলাম। সো আমি একটু দেখে দেখে তোমাদের সাথে বসাইলে মিলবে। 28.07% আসবে, তুমি বসালে ওটাই আসবে। 3 ইন্টু 32 ইন্টু 100, তাই না, ডিভাইডেড বাই 27 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 32 প্লাস 16 ইন্টু 12, ক্যালকুলেশন করে 28.07 আসছে। এবার দেখো এই যে ঠান্ডা মাথায় করছি, একদম A to Z দেখে দেখে বসাইছি, যা যা বসাইছি ঠিক আছে কিনা দেখছি, 28.07 আসছে। ওকে, তো হয় অনেক ক্ষেত্রে হয়, মাথা গরম হয়ে গেলে এরকম হয়। আচ্ছা, পরের কোশ্চেনটা আসো, বলছে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন এই পরমাণু সমূহের অনুপাত দেখো 1:1:2, আণবিক ভর 90 হলে যৌগটির আণবিক সংকেত কোনটি? তো খেয়াল করো এখানে 1:1:2 মানে হচ্ছে একটা হাইড্রোজেন, একটা কার্বন, দুইটা অক্সিজেন, এই টোটালটার সাথে যদি আমি n গুণ করি, করলে তোমার এই টোটালটার আণবিক ভর ইকুয়ালস টু আসবে কত? আমার 90। এইটাকে বলে স্থূল সংকেত ইন্টু n ইকুয়ালস টু আণবিক সংকেত। স্থূল সংকেত ইন্টু n ইকুয়ালস টু আণবিক সংকেত। তাহলে এখানে স্থূল সংকেত থেকে আমি স্থূল ভর পাবো, তাহলে হাইড্রোজেনের জন্য 1, কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16 ইন্টু 2, টোটালটার সাথে n গুণ করলে দেখো এই সাইডে আমি 90 পাই। 90 পাইলে n ইকুয়ালস টু কত আসবে? উপরে দেখো আমার 90 ডিভাইডেড বাই এটা। তো এখানে ক্যালকুলেশন করলে কত পাবো আমি? দেখো 16 দুগুণা 32 প্লাস 6 দুগুণা 12 প্লাস 1, টোটাল মিলে ক্যালকুলেশন করলে দেখো এখানে আমি 45 পাবো। তো দেখো 90 ডিভাইডেড বাই 45 মানে কি? তোমার দেখো 45 দুগুণা 90 মানে 2 আসে। তার মানে এখানে আমার 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ করলে দেখো H2C2O4 এটা তৈরি হয়। কি তৈরি হয়? H2C2O4, মানে সি নাম্বার আমার কারেক্ট আনসার আসে। তাহলে এই ধরনের এমসিকিউ এর ক্ষেত্রে কিভাবে করতে হবে বুঝছো? তুমি করবা কি, H1C1O2 ইন্টু n ইকুয়ালস টু 90, এইভাবে ক্যালকুলেশন করে দেন তুমি আগাবা। ওকে, পরে আসো, পরে বলছে, পরের ম্যাথটা যাই। পরে বলছে যে Fe2O3 HNO3 Fe2O3 HNO3 এগুলা নিয়ে ক্যালকুলেশন করলে FeNO3 তার হোল 3 এবং পানি এটা তৈরি হয়। সমীকরণটি যদি আমরা সমতা বিধান করি তাহলে কত কত আসবে, ঠিক আছে? এখানে আমাদের একটু দেখতে হবে, এখানে ভাই আয়রন কয়টা আছে? 2টা। এখানে ভাই আয়রন কয়টা আছে? 1টা। তাহলে আয়রন যদি আমি মিলাইতে চাই, আগে আমাদের আয়রন মিলাইতে হবে। আচ্ছা, আমি যদি এখন আয়রন মিলাইতে চাই, আয়রন মিলাইলে এর টোটালটার সামনে আমার 2 আসবে। কয়টা আসবে? 2 আসবে। আচ্ছা, টোটালটার সামনে যখন আমি 2 নিব, তখন দেখো আমার আয়রন 2টা মিলছে, বাট নাইট্রেট হয়ে গেছে কয়টা ভাইয়া? নাইট্রেট হয়ে গেছে 3 দুগুণা 6টা। তো আমি যদি নাইট্রেট 3 দুগুণা 6টা পাই, তাহলে আমার তো এখন নাইট্রেট মিলাইতে হবে। তাহলে এখন আমি নাইট্রেট মিলাইতে গেলে দেখো এখানে কি দিব? এখানে দিব 6। আচ্ছা, এখানে 6 দিলাম, নাইট্রেট আমার মিললো। ভাই এখানে যখন আমার 6 নাইট্রেট হয়ে গেছে, তখন হাইড্রোজেন কয়টা হচ্ছে? দেখো তো হাইড্রোজেন এখানে হচ্ছে 6টা। তো হাইড্রোজেন যদি আমি এখন 6টা মিলাইতে চাই, তাহলে এখন তো হাইড্রোজেনও আমার ব্যালেন্স করা লাগবে, তাই না? তাহলে হাইড্রোজেন ব্যালেন্স কিভাবে করব? এই হাইড্রোজেন ব্যালেন্সের জন্য দেখো এই জায়গাতে 6টা, তাই না? 6টা, তো 6 হয়ে গেছে এখানে, নাইট্রেট হয়ে গেছে আমার, না না এখানে খেয়াল করো, একটু বোঝার ভুল হচ্ছে। নাইট্রেট হয়ে গেছে, দেখো নাইট্রেট হয়ে গেছে আমাদের হচ্ছে 3টা, 3 দুগুণা 6টা, হ্যাঁ 6টা। সো 6টা নাইট্রেট, 3 দুগুণা 6টা। সো আমাদের এখানে 1 মলিকিউল, এখানে আমাদের 6 মলিকিউল, তারপরে 2 মলিকিউল, তারপরে হচ্ছে আমাদের সামথিং লাইক দ্যাট কিছু একটা আসবে। সো এখানে যদি আমরা নাইট্রেট দেখি, এই 2 এখানে যাচ্ছে, 3 দুগুণা 6, তাহলে 6 গেলে এই 6 মেলানোর জন্য এখানে আমি 6 দিলাম, তাহলে এখানে আমার 1, এখানে 6। এবার দেখো এখানে হাইড্রোজেন 6টা হাইড্রোজেন মেলানোর জন্য আমি এখানে কি দিব? 3 দিব। এখানে 3 দিলে দেখো হাইড্রোজেন 3 দুগুণা 6 আসে। তাহলে এইভাবে আমি কি করলাম? সমতাকরণ বিধানে মিলাইলাম। তাহলে দেখো তো প্রথমে 1, তারপরে 6, তারপরে 2, তারপরে কত? 3, এই হচ্ছে আমার সংখ্যাটা আসে না? তো দেখো 1, 6, 2, 3 এইটা আসে, তার মানে বি নাম্বার আসে আমার কারেক্ট আনসার, বি নাম্বার। বুঝতে পারছো কিভাবে করলাম? এই হচ্ছে আমাদের করার উপায়। এবার বলছে দেখো রসায়নের যে শাখায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টয়কিওমিতি বলে। স্টয়কিওমিতি বলে মানে কি? ওই যে সহগ অনুপাত সূত্র, যেখানে আমরা বিক্রিয়ক এবং উৎপাদ উভয়কে হিসাব করতে পারি। তো সহগ অনুপাত সূত্রের ইংরেজি নাম হচ্ছে স্টয়কিওমিতি। কি? স্টয়কিওমিতি, এটা মাথায় রাখবো। সহগ অনুপাত সূত্রের ইংরেজি নাম কি? স্টয়কিওমিতি। আচ্ছা, এবার আসো পরের কোশ্চেন।
বলছে 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত মোল HCl প্রয়োজন। এটা কিভাবে বের করব? দেখো সহগুণানুপাত সূত্র দিয়ে করব। Al2O3 এটার সাথে আমরা HCl লিখব, লিখে যখন বিক্রিয়া করাবো, খেয়াল করো এই অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন যে ভাইয়া আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর এটার সাথে এটা যে আমার পানি তৈরি করবে। এবার খেয়াল করো আমার এখানে দেখলে দেখবা অ্যালুমিনিয়াম এখানে আছে 2টা, আর এখানে অ্যালুমিনিয়াম কয়টা তৈরি হয়েছে? 1টা। তাহলে 2টা মেলাইতে গেলে এখানে 2 দেওয়া লাগবে। ভাইয়া এখানে 2 দিলে ক্লোরিন হয়ে যাচ্ছে 6টা, এখানে ক্লোরিন আছে 1টা, তাহলে এখানে আমার এর সামনে 6 দিলে দেখবা 6টা ক্লোরিন হয়ে যাচ্ছে। তার মানে আমার 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড প্রশমিত করতে পারে 6 মোল HCl কে। তাহলে আমি 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড যদি 6 মোল HCl কে প্রশমিত করে, তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য কত হবে? তাহলে 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ হবে, 6 দুগুণা 12 মোল HCl হবে, ঠিক আছে? সো 2 মোলের জন্য 12 মোল, তাহলে এখান থেকে আমি ডি পাবো হচ্ছে 12। তাহলে দেখো 1 মোলের জন্য 6 মোল, 2 মোলের জন্য কত? 12 মোল। আচ্ছা, ক্লিয়ার করতে পারছি? আশা করি ক্লিয়ার। এবার বলছে দেখো এই যে অংশটা আছে 4.2 × 10⁻² মোল, এত মোল মিথেনকে সম্পূর্ণরূপে পোড়ালে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় সেটা বের করতে বলছে। সো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে মিথেন নিব। প্রথমে কি নিব? প্রথমে মিথেন নিব। এবার এই মিথেনকে সম্পূর্ণরূপে পোড়াবো। পোড়ানো মানে কি? অক্সিজেন দিয়ে দহন করা। সো অক্সিজেন দিয়ে দহন করলে এখানে আমরা কার্বন ডাই অক্সাইড প্লাস হিট প্লাস পানি এগুলো পাবো, তাই না? কার্বন ডাই অক্সাইড, হিট প্লাস পানি। তো এখানে একটা কার্বন, এখানেও একটা কার্বন, প্যারা নাই। এবার আমরা দেখো বলছে যখন আমরা পোড়াবো এত মোল পোড়াচ্ছে, এত মোল পোড়ালে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বের করতে বলছে। তো এখানে আমরা সহগুণানুপাত সূত্র যদি নিই, n অফ মিথেন মানে মিথেনের মোল ডিভাইডেড বাই, এটা সহগ লিখতে হবে, সহগ কত? 1 ইকুয়াল টু n অফ কার্বন ডাই অক্সাইডের মোল ডিভাইডেড বাই এর সহগ লিখতে হবে, সহগ কত? 1। এবার দেখো এই যে মিথেনের মোল লিখলাম, মিথেনের মোল কত এখানে বলেই দেয়া আছে 4.2 × 10⁻², আর এখানে আমার কি পরিমাণ বের করতে হবে? পরিমাণ বের করতে বললে n কে ভাঙলে w ডিভাইডেড বাই m পাবো। তো তুমি এখানে w এর ভ্যালু কত বসাতে পারো? w এর ভ্যালু তো বের করা লাগবে, m এর ভ্যালু 44 বসাতে পারো। তাহলে এখান থেকে w = 44 × 4.2 × 10⁻² আসবে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 44 × 4.2 × 10⁻² পাবো। ক্যালকুলেশন করলে দেখো 18480 মোল আসে। এটাকে ইঞ্জিনিয়ারিং ফরম্যাটে নিয়ে গেলে 1.85 × 10⁻4 পাবো। তো 1.85 × 10⁻4 দেখো বি নাম্বারে আছে, সেখান থেকে বি নাম্বার আসে আমাদের কারেক্ট আনসার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, পরে বলছে দেখো তুতের রাসায়নিক সংকেত কি? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তুতে হচ্ছে ব্লু ভিট্রিয়াল। কি আসবে? কপার সালফেট × 5 অণু পানি, এটাকে বলে তুতে। তুতের রাসায়নিক সংকেত হচ্ছে কপার সালফেট × 5 অণু পানি। ব্লু ভিট্রিয়াল এর রং হচ্ছে নীল। এগুলো মনে রাখতে হবে, এমসিকিউতে আসবে, বইতে আছে ডিরেক্ট এমসিকিউতে দিয়ে দেবে, 1 মার্ক কনফার্ম। ওকে, পরে বলছে এখানে আমাদের 43 নম্বর কোশ্চেন। দেখো এখন আমরা বহু নির্বাচনী করব, কারণ কি আমাদের তো বহু নির্বাচনীর ক্ষেত্রে এই টাইপের মানে বহু নির্বাচনীর ক্ষেত্রে এই টাইপের কোশ্চেনও দিবে, তাই না? তো এই টাইপের কোশ্চেন করব। বলছে দেখো মোলারিটির শর্ত হলো, মোলারিটির শর্ত মানে কি? মানে মোলারিটি কোন কোন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, কি কি শর্তে কাজে লাগবে। বলছে দেখো নির্দিষ্ট তাপমাত্রা, অবশ্যই মোলারিটির ক্ষেত্রে টেম্পারেচার নির্দিষ্ট করতে হবে, না হলে তুমি বিক্রিয়া তোমার হচ্ছে যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু মোলারিটিতে আয়তন কানেক্টেড। দ্রবণের আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল। সো তাপমাত্রা তুমি পরিবর্তন করতে পারবা না, তাপমাত্রা ফিক্সড রেখে তারপরে তুমি ঘনমাত্রা বের করতে পারবা। সো এই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট হইতে হবে কি? তাপমাত্রা। এবার বলছে নির্দিষ্ট চাপ, না চাপ রিলেটেড কিছু বলা নেই, শুধুমাত্র তাপমাত্রা নির্দিষ্ট করতে হবে। এবার এখানে আমাদের মোলারিটির ক্ষেত্রে 1 লিটার কথাটা ছিল, বলছিল সংজ্ঞাটা এমন ছিল, মুখস্থ করছো কিনা জানি না, যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব মানে কি? যেটা দ্রবীভূত হয় সেটা দ্রব, আর দ্রবণ মানে কি? যার মানে দ্রব এবং দ্রাবক দ্রবীভূত হয়ে যেটা তৈরি করে। তো 1 লিটার দ্রবণ, তার ভিতর যত মোল দ্রব। তাহলে এখানে দেখো 1 লিটার দ্রবণের কথা বলা আছে, তাহলে এটা নির্দিষ্ট আর তাপমাত্রা নির্দিষ্ট। তার মানে এখানে আমাদের 1 এবং 3 এইটা আসে হচ্ছে কারেক্ট আনসার। এরপরে বলছে দেখো, বলছে 0.25 মোল ম্যাগনেসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কি হয়? 0.25 মোল ম্যাগনেসিয়াম নাইট্রেট। তো আমরা যদি দেখি ম্যাগনেসিয়াম
নাইট্রেট, এইটা এই হচ্ছে আমাদের যৌগ। এই যৌগকে যখন তুমি উত্তপ্ত করবা তখন উত্তপ্ত করলে এটা ভেঙে যাবে, ভেঙে গেলে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো তৈরি হয়। তো এখান থেকে যখন ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে তখন বলছে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়, 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় এবং বলছে 6000 সিসি নাইট্রেট ডাইঅক্সাইড তৈরি হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়, 4 গ্রাম অক্সিজেন তৈরি হয়। এগুলো আমাদের জিজ্ঞেস করছে বা এগুলো আমাদের বলছে। সো এখান থেকে আমরা যখন এই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করব, উত্তপ্ত করলে এখানে আমার ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে। ম্যাগনেসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে এগুলো তৈরি হবে। তো এখন যদি আমি এগুলোর সাথে মিলাই, প্রথমে আমি এখান থেকে এটা মিলাবো, তাহলে 0.25 মোলের থেকে যখন আমি একটা একটা করে বের করব, ক্যালকুলেশন করলে আমার ইজিলি মিলে যাওয়ার কথা। যেমন দেখো এখানে আমাদের 0.25 মোল এটা আছে, এটা থেকে যখন আমি ভাঙছি এই সাইডে কি বের করতে যাচ্ছি, অক্সিজেন, তাহলে উপরে আমার W, নিচে আমার M, তো এখানে আছে আমার 32। সো 32 গ্রামকে 0.25 করলে আমার মোটামুটি 4 গ্রামই আসে, বুঝতে পারছো? 0.25 করলে তোমার 4 গ্রামই আসবে। W ইকুয়ালস টু 32 ডিভাইডেড বাই 4, সো 16, 4 গ্রাম 32 অক্সিজেন ইয়েস 4 গ্রামই আসে। 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। সো এখানে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, অক্সিজেন, এটা 8 গ্রাম তৈরি হওয়ার কথা, ভুল আছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড, প্যারা নাই, স্কিপ করতে পারো, এটা তোমাকে দিবে না, প্যারা নাই। আচ্ছা পরে আসো 45 নম্বর কোশ্চেনে দেখি, বলছে লিমিটিং বিক্রিয়ক বলতে কি বোঝায়? লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে বিক্রিয়ার সময় যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, মানে যেটা শেষ হয়ে যায়। তো আমরা আগেই শিখছি যে বিক্রিয়ক শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাহলে লিমিটিং বিক্রিয়ক বলতে বোঝায় যেটা শেষ হয়ে যায়। তারপরে বলছে বিক্রিয়ার সময় যে বিক্রিয়ক অবশিষ্ট থেকে যায়, এটা তো হবে না, যেটা অবশিষ্ট থাকে না, যেটা লিমিট করে বিক্রিয়া, সেটা লিমিটিং বিক্রিয়ক। এবার বলছে দেখো উৎপাদের পরিমাণ হিসাব করতে ব্যবহৃত হয়, এটা কারেক্ট। লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমরা উৎপাদের পরিমাণ বের করি, তাহলে এখান থেকে 1 এবং 3 এটা আসে আমাদের কারেক্ট আনসার। 1 এবং 3 এটা আসে কি আমাদের কারেক্ট আনসার। পরে বলছে দেখো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটাকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং X গ্যাস পাওয়া গেল। প্রমাণ অবস্থায় X গ্যাসটির ঘনত্ব কত গ্রাম পার লিটার? ঘনত্ব মানে এখানে ঘনত্ব গ্রাম পার লিটার মানে আমাকে বুঝাইছে মোলারিটি বের করতে হবে। তো এখানে আমাদের মোলারিটি গ্রাম পার লিটারে বের করা লাগবে। প্রথমে আমরা তোমার হচ্ছে যে এস বের করব, তারপর গ্রাম পার লিটারে কনভার্ট করব। তো এখানে আমরা কিভাবে বের করব, দেখো এখানে আমাদের 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, এখান থেকে আমরা উত্তপ্ত করে এটা পাচ্ছি, আমাদের এক্স গ্যাসটির জন্য বের করতে বলছে। সো আমরা যখন ক্যালসিয়াম কার্বনেট এটাকে উত্তপ্ত করব তখন এখানে আমাদের ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তো এটা নিয়ে যদি কাজ করি, n অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই 1, এটা পাওয়া যায়। এবার খেয়াল করো এই n কে যদি ভাঙি তাহলে w বাই m পাবো। w এর ভ্যালু দেখো আমার 10 গ্রাম দেয়া আছে, আণবিক ভর দেখো আমাদের 100, আণবিক ভর কত 100। এই জায়গায় খেয়াল করো n অফ কার্বন ডাই অক্সাইড যেটা আছে, n অফ কার্বন ডাই অক্সাইডের জন্য আমার এখানে গ্রাম পার লিটারে ঘনত্ব বের করা লাগবে, তাই না? তো গ্রাম পার লিটারে ঘনত্ব যদি বের করতে চাই, প্রথমে আমার এখানে ঘনমাত্রা বের করা লাগবে। তো n কে ভাঙলে v ইনটু s পাওয়া যায়, v ইনটু s। সো এখানে আমরা v ইনটু s গ্রাম পার লিটারে ঘনত্ব। সো এখানে আমরা গ্রাম পার লিটারে ঘনত্ব বের করতে গেলে আগে আমাদের কোনটায় যাব, আমরা ঘনত্ব বের করব গ্রাম পার লিটারে, 1 লিটারে ঘনত্ব। সো আমাদের আয়তনে যাওয়া লাগবে। প্রমাণ অবস্থা বলে দিছে কোথাও গ্যাসটির ঘনত্ব কত গ্রাম পার লিটার? হ্যাঁ প্রমাণ অবস্থা বলছে, প্রমাণ অবস্থা বলছে। সো প্রমাণ অবস্থা মানে এসটিপি তে। আচ্ছা এবার এখান থেকে বুঝতে পারছি। সো এখান থেকে আমরা কি করব, W/m যদি করি তাহলে এখান থেকে আমরা ভর পাবো, সেই ভরকে আমরা গ্রাম পার লিটারে কনভার্ট করব। ওয়েট একটু ওয়েট দাঁড়াও। সো আমার মনে হচ্ছে এই প্রশ্নটাতে ইনফরমেশন কিছু মিসিং আছে, বাট আমি তোমাদেরকে একটু নিনজা টেকনিক খাটায় দিচ্ছি। এই প্রশ্ন জেনারেলি আসবে না, এত কঠিন দিবে না, তারপর আমি তোমাদের কিছু নিনজা টেকনিক খাটায় দেখাই।
দেখো এখানে আমাদের দুইটা পার্টে করা যায়। যখন আমার এখানে বলছে প্রমাণ অবস্থায় আয়তন, হ্যাঁ লিটারে আয়তন, তখন কিন্তু আমরা VL ডিভাইডেড বাই 22.4 লিটার এটা দিয়ে করতে পারবো। আবার যখন আমাদের এখানে বলছে কত গ্রাম, গ্রাম কত, তখন আমরা W/M দিয়ে ক্যালকুলেশন করতে পারবো, তাই না? তো আমাদের এখান থেকে এই যে ভ্যালুটা আছে 1/100, এর দুইটা পার্ট, এই একটা পার্ট ক্যালকুলেশন করা যাবে, আবার এই পার্টের সাথে এই পার্ট ক্যালকুলেশন করা যাবে। তো আমাদের যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাস, এক্স গ্যাস মানে কি, এক্স গ্যাস মানে হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, আমি দেখেই বুঝতে পারছি। সো আমি যদি এখান থেকে এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে VL ইকুয়ালস টু রেজাল্ট আসবে, খেয়াল করো VL ইকুয়ালস টু রেজাল্ট আসবে, আর গুণ করলে এই 22.4 লিটার উপরে যাবে, খেয়াল করো 22.4 লিটার উপরে যাবে, ডিভাইডেড বাই নিচে যাবে 10। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আয়তন আসবে 2.24 লিটার, 2.24 লিটার। এবার দেখো আমি যদি এটার সাথে এটা ক্যালকুলেশন করি, তাহলে 1/10 ইকুয়ালস টু আমার রেজাল্ট আসে W/M, তাই না? সো এখান থেকে W ইকুয়ালস টু আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের জন্য 44 ডিভাইডেড বাই 10, ক্যালকুলেশন করলে 4.4, তাই না? 4.4 গ্রাম। তাহলে দেখো এই 4.4 গ্রামের আয়তন কত? 2.24 লিটার। তাহলে আমার এখন কি বলছে, গ্রাম পার লিটার, মানে 1 গ্রামে কত লিটার, তাই না? গ্রাম পার লিটার। তাহলে 1 গ্রামে মানে 1 লিটারে কত গ্রাম, গ্রাম পার লিটার মানে 1 লিটারে কত গ্রাম। তাহলে আমরা এখানে খেয়াল করো 2.24 লিটার, এইটাতে নিচি হচ্ছে কত, 4.4 গ্রাম, তাই না? তাহলে এখান থেকে দেখো 1 লিটারে কত পাবো, 4.4 ডিভাইডেড বাই 2.24। তাহলে এখানে আমি পরবর্তীতে 4.4 ডিভাইডেড বাই 2.24 পাবো। ক্যালকুলেশন করলে দেখো 1.96 আসে, কত আসে, 1.96 গ্রাম পার লিটার। এই যে 1.96 গ্রাম পার লিটার করলাম, এই হলো আমার কারেক্ট আনসার, বুঝতে পারছো? তাহলে এখানে প্রশ্ন কিন্তু কঠিন না, প্রশ্ন অনেক কঠিন, তোমাদের লেভেলের না, অনেক বড় লেভেলের কোশ্চেন। তাহলে দেখো এখানে আমি কানেক্ট কিভাবে করছি, আমার একটা ভ্যালু দেয়া আছে, ওইটা দিয়ে একবার আমি STP তে আয়তন বের করছি, আর একবার STP তে ভর বের করছি, করার পর দুইটা কানেক্ট করে আমি গ্রাম পার লিটারে নিয়ে গেছি। এছাড়া গ্রাম পার লিটারে আমাদের কিন্তু ডিরেক্ট কোনো একক নাই। এমন কোনো একক ছিল যেটা গ্রাম পার লিটারে আমরা বের করতে পারবো না, আমাদের গ্রাম পার লিটার একক নাই। আমাদের এস আছে যেটা মোল পার লিটার, মোলারিটি, মোল পার লিটার। বাট মোলারিটির ক্ষেত্রে আমাদের সরাসরি কিন্তু আয়তন দেয়া নাই, যে আয়তন দেয়া না থাকলে আমরা বের করতে পারতেছি না। আমাদের এখানে একটু ঐকিক নিয়মকে ফলো করাই লাগছে। সো জিনিসটা একটু মেসি, তাই না? একটু বড় বড় অ্যান্সার। সো বাকি মোটামুটি ঠিক আছে। আরেকবার যদি তোমাকে একটু দেখাই দিই কোশ্চেনটা কিভাবে করলাম, খুব সিম্পল। দেখো আমরা প্রথমে W/M করছি, তারপর আরেকটা পার্টে VL ডিভাইডেড বাই 22.4, আরেকটা পার্টে কি করছি তোমার হচ্ছে যে W/M। তো দেখো এই W/M কার জন্য, ক্যালসিয়াম কার্বনেটের জন্য, কত, 10 ডিভাইডেড বাই 100। এই VL ডিভাইডেড বাই 22.4 এটা কার্বন ডাই অক্সাইডের জন্য, 22 কার্বন ডাই অক্সাইডের জন্য। আরেকটা হচ্ছে এই W/M যেটা আমার কার্বন ডাই অক্সাইডের জন্য, সো এখানে আমার 44 গ্রাম আসবে। এবার দেখো আমরা ক্যালকুলেশন করার সময় একবার এটা দিয়ে এটা বের করছি, আর একবার এটা দিয়ে তোমার হচ্ছে এইটা দিয়ে এটা বের করছি। সো একবার এটা দিয়ে এটা বের করলে VL এর ভ্যালু পাওয়া গেছে 2.24, আর এটার সাথে এটা বের করলে W এর ভ্যালু পাওয়া গেছে 4.4। তো ভাইয়া এইটা কিসে, এটা লিটারে, আর এটা কিসে, এটা হচ্ছে গ্রামে। একটা লিটারে একটা গ্রামে। তো আমাদের এখানে যেহেতু গ্রাম পার লিটার বলছে, মানে লিটার হইতে হবে 1 লিটার। 1 লিটারে কত গ্রাম, গ্রাম পার লিটার মানে কি, গ্রাম পার লিটার মানে 1 লিটারে কত গ্রাম। তো এখানে দেখো 2.24 লিটার, এইটাতে আছে হচ্ছে 4.4 গ্রাম। তাহলে 1 লিটারে কত গ্রাম হবে, উপরে 4.4 নিচে 2.24, এটা ক্যালকুলেশন করলে ওই যে 1.96 গ্রাম। এইভাবে বের করতে হবে। প্রশ্নটা একটু কঠিন, বাট ইটস ওকে, প্যারা নাই। পরে দেখো, পরে বলছে যে সালফিউরিক অ্যাসিডের 200 ml এবং 0.5 মোলারিটি দ্রবণ তৈরি করা হলো। উদ্দীপকের 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো, প্রশমন বিক্রিয়া ঘটবে। তারপরে বলছে দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে, 0.1 মোলার লবণ উৎপন্ন হবে। 3টা পয়েন্ট দিছে। এখন আমাদের এখানে একটু বের করে দেখতে হবে যে কি কি ঘটবে। তো আমাদের এখানে দেখো সালফিউরিক অ্যাসিড আছে H2SO4, সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, বিক্রিয়া করালে আমরা সোডিয়াম সালফেট পাবো, তাই না? তো এখানকার 1 মোলের সাথে এখানে আমাদের 2 মোল বিক্রিয়া করবে। কয় মোল, 2 মোল। 1 মোলের সাথে 2 মোল। এখন দেখতে হবে এই যে অ্যাসিড এবং ক্ষারের যে বিক্রিয়া, এটাকে আমরা কি বিক্রিয়া জানি, এটাকে জানি আমরা প্রশমন বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় পড়ছি, একটা অ্যাসিড একটা ক্ষার,
অ্যাসিড মানে কি, যে হাইড্রোজেন ছাড়তে পারে সে অ্যাসিড। ক্ষার মানে কি, যে হাইড্রোক্সাইল ছাড়তে পারে সে ক্ষার। তো যে হাইড্রোজেন ছাড়তে পারে সে যদি অ্যাসিড হয়, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াতে আমরা জানি লবণ পানি তৈরি হয়, প্রশমন বিক্রিয়া। এখানে সোডিয়াম সালফেটে 2টা সোডিয়াম আছে, এই 2টা মিলানোর জন্য এখানে আমরা 2 দিছি, তাহলে 1 মোলের সাথে 2 মোল। এখন আমাদের প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে এই যে ভ্যালু, যে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে, এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা লিমিটিং বিক্রিয়কের যে কনসেপ্ট ছিল সেখান থেকে বের করব। কিভাবে? n of H2SO4 ডিভাইডেড বাই 1 আর n of সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই 2। এবার যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো দিয়ে দেখতে হবে কার রেশিও বড় কার রেশিও ছোট। তো খেয়াল করো, n কে ভাঙলে vs পাওয়া যায়। v মানে হচ্ছে 200 ml কে তুমি 1000 দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করো, ইনটু s মানে 0.5। তো এখান থেকে কাটাকাটি করলে 2 0 কেটে যায়, তাই না? এবার এখানে খেয়াল করো 0.2 আর একটা আছে 0.5, ক্যালকুলেশন করলে 0.1 আসে। এই জায়গায় তুমি যদি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 10 গ্রাম দেয়া আছে, তো 1/2 রেখে দাও, w আর w বাই m যদি করো, উপরে 10 m করলে 40, কাটাকাটি করলে এই শূন্যর সাথে এই শূন্য কেটে যায়, 1/8 আসে। 1/8 মানে হচ্ছে 0.125। তো একটা 0.1 একটা 0.125, তার মানে এই অংশটা বড়, এই অংশটা বড় হলে এটা শেষ হয়ে যায়। তাহলে সালফিউরিক অ্যাসিড শেষ হয়ে গেলে থেকে যাবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়, এটা কারেক্ট আনসার। বুঝতে পারছো? এবার এই অংশ থেকে যদি এই অংশ থেকে যায় তাহলে সালফিউরিক অ্যাসিড শেষ হবে। সালফিউরিক অ্যাসিডের জন্য লবণ কতটুকু তৈরি হবে সেটা বের করে দেখতে হবে। সো লবণ কতটুকু তৈরি হবে এটা বের করব। তো এখানে আমার 1 মোলের সাথে 1 মোল, তো এখানে যদি আমার 0.1 মোলারিটি আমি ব্যবহার করি, 0.1 মোলারিটি আমার এখানে ব্যবহার হয়, ওখানে যেও আমার 0.1 মোলারিটি তৈরি হবে, তার মানে 0.1 মোল এখানে লবণ উৎপন্ন হবে। তার মানে এখানে আমাদের 3টাই কারেক্ট হওয়ার কথা। দেখো আমাদের 3টাই কারেক্ট। আমি জানি আমি একটু দ্রুত বুঝাইছি, তোমরা বুঝো নাই অনেকে, বাট যেটুকু বুঝছো এটুকু বুঝলেই হবে, প্যারা নাই। বাকি আমরা হচ্ছে পরের অংশে দেখব। ওকে, লিমিটিং বিক্রিয়ক থেকে আমরা যখন ওই যে সিকিউ সলভে ম্যাথ করব তখন তোমার এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আর আমি লিমিটিং বিক্রিয়কে যখন ম্যাথ করাইছি তখন তো দেখছোই। এবার বলছে দেখো 2 মোল ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করলো। এখানে আমাদের 5 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড পেতে হলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম লাগবে এটা জিজ্ঞেস করছে। কি পরিমাণ ম্যাগনেসিয়াম লাগবে 5 মোল পেতে হলে? তো আমরা এখানে খেয়াল করো 5 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড পেতে যাচ্ছি, এই জায়গাতে আমরা 5 মোল পেতে যাচ্ছি। তো আমরা খেয়াল করো 2 মোল থেকে ভাইয়া 2 মোল পাই, তাহলে আমি 1 মোল থেকে 1 মোল পাবো, 5 মোল থেকে 5 মোল পাবো, চাচ্ছি 5 মোল পেতে, তাহলে এখানে আমার 5 মোল লাগবে, তাহলে উত্তর হবে কি 5 মোল। একদম সিম্পল কনসেপ্ট, 1 এর সাথে 1, বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে আমাদের 5 মোল। পরে বলছে যে কোনো একটি পাত্রে 40 গ্রাম সোডিয়াম ধাতু আর এত গ্রাম ক্লোরিন গ্যাস রাখা হলো। উপযুক্ত পরিবেশে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। বিক্রিয়া শেষে ক্লোরিন গ্যাস শেষ হয়ে যাবে, এত গ্রাম সোডিয়াম উৎপন্ন হবে এবং এত গ্রাম সোডিয়াম অবশিষ্ট থাকবে। 3টা অপশন দেয়া আছে, তো আমাদের এটা বিক্রিয়া করে দেখতে হবে, তাই না? নাহলে তো পারবো না। যেমন ধরো এখানে আমাদের সোডিয়াম ধাতু আছে আর একটা আছে ক্লোরিন গ্যাস আছে, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে। তো সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করলে এখানে 2টা ক্লোরিন মিলাইলে এখানে 2টা, তাই না? এখানে তাহলে আমার আসবে 2 মোল। তাহলে খেয়াল করো 2 মোল n অফ সোডিয়াম ডিভাইডেড বাই 2 আর n অফ ক্লোরিন ডিভাইডেড বাই 1। তো এই জায়গাতে আমাদের বলছে ক্লোরিন গ্যাস শেষ হয়ে যাবে, তো আমাদের কতর সাথে কত দেয়া আছে সেটা দেখতে হবে। যদি আমরা দেখি 1/2 আছে, তাহলে আমরা 1/2 রাখলাম, n কে ভাঙলে w/m, w মানে কত 40। সোডিয়াম ধাতুর ক্ষেত্রে w দেয়া আছে 40, সোডিয়াম ধাতুর ক্ষেত্রে আমরা জানি সোডিয়াম 23। ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করো 1/1 দেয়া আছে, উপরে আমার ভর দেয়া আছে, w/m করলে ভর দেয়া আছে 35.5 আর আমরা আণবিক ভর পাবো হচ্ছে 71। তো খেয়াল করলে দেখবা এখানে পাই আমরা হাফ মোল, আর এখানে ক্যালকুলেশন করলে অনেক অনেক কম পাই, তাই না? বেশি পাই, 40 ডিভাইডেড বাই তোমার 46, 23 দুগুণা 46, তো রেজাল্ট আসে 0.86। তাহলে দেখো এইটা বেশি এটা কম, তো যেটা কম ওটা শেষ হয়ে যাবে, তার মানে আমাদের ক্লোরিন শেষ হয়ে যাবে, এটা কারেক্ট আনসার। ওকে, এবার বলছে দেখো এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, তো যেটা শেষ হয়ে যাবে সেইটা দিয়ে কতটুকু উৎপন্ন হবে সেটা বের করো। তাহলে এখানে আমাদের দেখো দেয়া আছে 35.5, নিচে দেয়া আছে 71, ইকুয়াল টু উৎপন্ন যে হচ্ছে তার পরিমাণ
1/2 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এম মানে কত 58.5। সেখান থেকে ক্যালকুলেশন করলে তোমার 58.5 তো উৎপন্ন হবে না, আরো বেশি হবে, তাই না? 58.5 উৎপন্ন হবে না, আরো বেশি হবে না, বেশি হবে না, 58.5ই হবে। এটার সাথে এটা গুণ করলে 35 71 71 71 কেটে যায়, ডাব্লিউ ইকুয়ালস টু 58.5ই আসে। 58.5ই উৎপন্ন হবে, তাহলে 1 আর 2 ঠিক আছে। আচ্ছা, 23 গ্রাম সোডিয়াম অবশিষ্ট থাকবে। তো কত গ্রাম সোডিয়াম অবশিষ্ট থাকবে সেটা আমাদের বের করে দেখবো আমরা। 23 গ্রাম থাকবে না, সো এখানে আমাদের 1 2 কারেক্ট আনসার। শেষের দিকে চলে আসছি, ক্লাস অনেক লেন্দি হয়ে গেছে, এই জন্য আর পড়াইতে ইচ্ছা করতেছে না একদম ডিটেলসে, বাট যতটুকু দেখাইছি আশা করি বুঝতে পারছো। ওকে, লাস্ট কোশ্চেন আজকে দেখি, 50 নম্বর কোশ্চেন বলছে সালফিউরিক অ্যাসিডের 200 ml, খেয়াল করো, সালফিউরিক অ্যাসিডের 200 ml 0.5 মোলার এটি দ্রবণ তৈরি করা হলো, উক্ত দ্রবণের অণু সংখ্যা কত? তা আমরা জানি এখানে আমরা অণু সংখ্যা n ইকুয়ালস টু na, আর এই যে দ্রবণের ঘনমাত্রার আয়তন দেয়া আছে তার মানে n ইকুয়ালস টু vs, তাহলে vl ইনটু s। ক্যালকুলেশন করলে অণু সংখ্যা n ইকুয়ালস টু আমরা আর গুণ করলে na ইনটু vl ইনটু s পাবো। তো n এর ভ্যালু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, vl মানে হচ্ছে এই আয়তন, যেটা আমার 200 ml দেয়া আছে, লিটারে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ করব, ইনটু s মানে 0.5 মোলারিটি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, দেখো 2 শূন্য 2 শূন্য কেটে গেল, ঠিক আছে। 6 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু দেখো 2 ডিভাইডেড বাই 10 ইনটু 0.5। ওকে, ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 22 পাই। সো 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 22, এটা দেখো সি নাম্বার। এই হচ্ছে আমার টোটাল মিলে এমসিকিউ গুলা, আশা করি ক্লিয়ার করতে পারছি। দ্যাটস ইট, এই ছিল আমাদের ক্লাস। তোমরা শেষের দিকে এসে যেই ম্যাথগুলা করাইছি একটু দ্রুত গেছে, এগুলাতে যদি একটু বোর ফিল করো আই এম ভেরি মাচ সরি, বাট আশা করছি টোটাল ক্লাসটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের সব ফ্রেন্ডদের রিভিউ দিবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।